আচ্ছা, তো তাহলে সবাই আশা করি ভালো আছো। তো আমরা পড়ছিলাম হচ্ছে এলিজি রিটেনা কান্ট্রি চার্জিয়ার্ড, এটা আমরা স্টেঞ্জা 19 পর্যন্ত শেষ করেছি। আর হয়তো 12টা মতো বাকি আছে, নাকি 14টা, 12-13টা বাকি, তাই তো? তার 12-13টা বাকি আছে, আজকে আমরা মোটামুটি শেষ করব। আজকে একদম শেষ করে তারপরে ঠিক আছে। তো বাকি যেগুলো আমরা পড়েছি সেগুলো কি তোমরা একটু বাসায় রিভিশন টিভিশন দিচ্ছ? হুম। জি স্যার। হ্যাঁ, একটু রিভিশন দিবা। শুধু আমি পড়ে ফেললেই হবে না, কিন্তু আমার পড়া হবে। তোমরা যদি এগুলো রিভিশন না দাও, তোমরা যদি না পড়ো, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তো এই জন্য একটু দয়া করে আমি যেগুলো পড়াই দিব তোমরা আবার বাসায় ওগুলো পড়বা। পড়ার পর যদি কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে আমরা আবার কথা বলতে পারি। ঠিক আছে? হুম। তো এমনি যেগুলো পড়ানো হয়েছে এর ভিতরেই কারো কোনো সমস্যা আছে? না স্যার। হ্যাঁ, যদি কারো থেকে থাকে একটু বলো। আর যদি না থাকে তো আমরা পরবর্তী স্টেঞ্জা থেকে শুরু করতে পারি। স্যার একটা প্রশ্ন আছে আমার স্যার। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন? স্যার এমনি পড়ানো বিষয়ে স্যার আমি বলতেছি, আমরা যারা এটা প্রথম আপনার কোর্স থেকে যুক্ত আছি, হুম হুম। আপনার তো দ্বিতীয় কোর্সে যুক্ত হলে সবাক আবার বাদ দিবেন স্যার। আমরা কি আবার ওই এই মাসে রেকর্ডেড ক্লাস পিডিএফ এগুলা কি পাবো না পাবো না? মূল কথা হলো এটা হচ্ছে প্রতি মাসেই রিমুভ করে দেওয়া হবে, আবার তোমরা ফি দিয়ে যুক্ত হবা। এটা বুঝতে পেরেছো? হুম। আবার ওইটাতেই যুক্ত হ্যাঁ করা স্যার। হবে, ওটাতেই যুক্ত করা হবে। এখানে মেইনলি এইটা দেখা হয় যে কারা অ্যাক্টিভ আছে কারা অ্যাক্টিভ নেই, মনে থাকবে? হুম। আচ্ছা স্যার, অসুবিধা এটা নাই। ওটাতেই ফি দিবা, তোমাদের ওই গ্রুপটাতে আবার যুক্ত করে দেওয়া হবে, আগেরগুলো সবাই পেয়ে যাবে। আর যারা থাকতে চাচ্ছ না, মনে করো যে আর পড়বা না তোমরা আমাদের কাছে, তাহলে তোমার পিডিএফ ফাইল টাইল যেগুলো দিয়ে দেওয়া হয়েছে এ পর্যন্ত এই মাসের সাথে, তুমি সেগুলো নিয়ে নিবা। বা হচ্ছে ক্লাস যেগুলো নিয়ে নেওয়া হয়েছে তার লিঙ্কগুলো যেহেতু ইউটিউবে দেওয়া আছে, তোমরা লিঙ্কগুলো নিয়ে নিবা, নিয়ে তোমাদের মতো করে এক মাসের যে এলিমেন্ট তোমরা সব নিয়ে নিবে ম্যাটেরিয়ালসগুলো। কারণ এখানে তাকে আর রাখা হবে না, কারণ এটা মান্থলি ফি সিস্টেম, যেহেতু একটাই গ্রুপ। এবং একটা গ্রুপে এই সিস্টেমটা করা হয়েছে এই কারণেই যে তোমাদেরকে অ্যাক্টিভ কতটুকু সেটাকে জানার জন্য। আগে আমি গ্রুপে রাখতাম, রিমুভ করতাম না, ঠিক আছে তো? কিন্তু দেখা যাচ্ছে যে সমস্যা হচ্ছে তোমরা গ্রুপে থাকো কিন্তু ক্লাস করো না। ঠিক আছে, চুপচাপ মেসেজ দিলেও মেসেজের উত্তর দাও না। এখন অন্তত প্রতি মাসে একবার রিমুভ করে আবার অ্যাড করব, সেটা আমার কষ্ট হবে আমি জানি, এবং আমাদেরই হয়। কারণ তোমাকে জাস্ট রিমুভ করে দেবো, তুমি আবার মেসেজ দিবা যে স্যার আমি ফ্রি দিয়েছি, কোডটা দেন, কোড দিবা, যুক্ত হয়ে যাবা, সিম্পল হিসাব। কয়েক সেকেন্ডের ব্যাপার, এটা তেমন জটিল কিছু না। আচ্ছা স্যার। হ্যাঁ, এটা তেমন জটিল কিছু না। ওইখানেই থাকবা, ওখানে যা কিছু আছে সবই পেয়ে যাবা। ঠিক আছে? যেমন থার্ড ইয়ারে আজ গতকাল রিমুভ করেছি, আজকে আবার ওরা যুক্ত হচ্ছে সবাই মেসেজ দিয়ে। হ্যাঁ, এভাবে করে করার কারণে কি হয়, তোমাদের সাথে একবার হলেও আমার মাসে অন্তত ইনবক্সে তুমি বাধ্য হচ্ছে আমার সাথে কথা বলার জন্য, তখন আমি বুঝতে পারছি আসলে তুমি আমার সাথে আছো কি নেই। ঠিক আছে? অনলাইনে তো তোমাদেরকে সবসময় তো ইয়া করা যায় না, ট্র্যাক করা যায় না। এই জন্য এভাবে একটু করতে হচ্ছে। আচ্ছা, আসসালামু এটাই ছিল তোমার প্রশ্ন নাকি? হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন আছে আচ্ছা বলো। এই কবিতা সম্পর্কে। আচ্ছা বলো, হ্যাঁ। হ্যাঁ বলো, তোমার কোশ্চেনটা কি? তো আমি প্রত্যেকটা ওয়ার্ড গুলো বারবার দেখতেছি দেখতে, তারপর আমার মনে কেন মনে হচ্ছে স্ট্রাকচারটা আচ্ছা, আমার এই মনে হয় কবিতার তোমার যে তোমার স্ট্রাকচার আছে কথাটা স্ট্রাকচারটা ক্লিয়ার পুরো হচ্ছে না। উল্টা পাল্টা মনে হচ্ছে। তোমার কথাটা আমার কাছে ক্লিয়ার আসছে না। বাকিরা কি বুঝতে পারতেছো ওর কথা? না স্যার, বোঝা যাচ্ছে না, আমার হ্যাঁ, তোমার কথা প্রবলেম। ক্লিয়ার না, একটু স্পষ্ট করে বলো, একটু লাউডলি বলো। হুম। স্যার, আমার কোশ্চেন হচ্ছে আমি আহ, কবিতাগুলো মানে পড়তেছি, প্রত্যেকটা লাইনে পড়তেছি, ডিকশনারি থেকে সার্চ দিয়ে পড়তেছি, হুম। কিন্তু ওই যে সেন্টেন্সটা একটু তারপরও উল্টা পাল্টা মনে হয়, বুঝতে পারতেছি না। সেন্টেন্স মানে স্ট্রাকচারগুলো সেন্টেন্সটা তো ওই জন্যই আমরা সেন্টেন্স স্ট্রাকচার আলোচনা করতেছি। সেন্টেন্স স্ট্রাকচার, ভয়েস এবং তোমার ক্লজ ফ্রেজ, এইগুলো আলোচনা শেষ না করা পর্যন্ত তুমি ওগুলো বুঝবা না, একটু ঝামেলা হবে তোমার বুঝতে। একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে তো? একটু অপেক্ষা করতে হবে, কারণ এখানে একটু উল্টাপাল্টা আছে, তুমি
ক্লজ ফ্রেজগুলো যদি না বুঝতে পারো তাহলে তুমি তো আলটিমেটলি ধরতে পারবে না সেন্টেন্সটা, ঠিক আছে তো? হ্যাঁ আমি সেন্টেন্স স্ট্রাকচারে ক্লাস 3টা শেষ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখনো তো বাকি আছে, তোমার ক্লজ বাকি আছে, ফ্রেজ বাকি আছে, তাই না? ওইগুলো যদি তুমি না বোঝো তাহলে তো আনতে পারবে না পুরোটা। সেটা তো এরপরে ঠিক। যখন রিভিশন দিব, ওইগুলো শেষ হওয়ার পরে আমরা যে কবিতাগুলো পড়বো সেগুলো তো আমরা এভাবে ক্লজ ফ্রেজ বুঝেই করব। তারপর তুমি আবার ফিরে এসে এগুলো আবার রিভিশন করবা, দেখবো তুমি তখন বুঝতে পারতেছো, ঠিক আছে? একটু সময় দিতে আসসালামু হবে, আলাইকুম। একটু সময় লাগবে, হ্যাঁ একটু সময়। আমি তো বলেছি যে অন্তত 2-3 মাস সময় লাগবে বিষয়গুলো একটু বুঝে উঠতে, কারণ অনেকগুলো এলিমেন্ট জড়িত এর সাথে, ঠিক আছে? পুরো এলিমেন্টগুলো হাতে না পাওয়া পর্যন্ত দেখা যাচ্ছে একটা জিনিস তোমাকে বোঝাতে গেলে আরেকটা দরকার হবে, তখন আমি ওটা না পাইলে তো নুসরাত জাহান একটু মিউট রাখো। আচ্ছা, এমনি কোনো অর্থ বুঝতে বা যে জায়গায় স্যার আমি সেন্টেন্সটার মিনিংটা বুঝলাম না এমন বিষয় থাকলে সেটা বলো, যদি কারো থাকে। না থাকলে আমরা শুরু করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়াটা শুরু করি। আমরা পড়েছিলাম 19 পর্যন্ত, আজকে আমরা মোটামুটি 20 থেকে শুরু করব এবং আজকে আমরা শেষ করে তারপরে ক্লাস করবো, ঠিক আছে? অতএব একটু অপেক্ষায় থাকবা সবাই, যদি আধা ঘন্টা বেশিও লাগে একটু থাকতে হবে সবাইকে, হ্যাঁ? আচ্ছা, তো দেখো আমরা এ পর্যন্ত তাহলে দেখলাম কি, the poet is actually praising the rural people, especially those who have already died and sleeping in the graves, and the poet has compared them with flowers or gem or different famous persons to indicate that if they got the opportunities they would also be able to perform or be that kind of persons, ওরকম পার্সন হতে পারতো। এমনকি কবি কি করেছেন, যে যারা রিচ, অ্যারিস্টোক্রেটিক, প্রাউড, তাদেরকে তিনি অ্যাড্রেস করে বলেছেন কি, এই গরিব মানুষদেরকে যেন কি না করা হয়, বলো, যেন তাদেরকে তুচ্ছ না করা হয়, নাকি? দ্য পোর শুড নট বি লুক ডাউন আপন, মানে তাদেরকে যেন ঘৃণা করা না হয়, বিকজ দে আর সাচ অ্যাজ দে ডিড নট হ্যাভ দ্য অপরচুনিটি। তারা এরকম কারণ তারা সুযোগ পায়নি, সুযোগ পাইলে তারাও তোমাদের মতো হতে পারতো, ঠিক আছে? আর একটা জিনিস কি বলা হয়েছে, তিনি পজিটিভলি বলেছেন যে এরকমটা না হতে পারার কারণে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ ধন সম্পদ অর্জন করতে গিয়ে, পাওয়ার বা ক্ষমতা অর্জন করতে গিয়ে অনেক অপরাধ কর্ম করতে হয়। অন্তত গরিবেরা ধন সম্পদ পায়নি সেটা ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে তারা অপরাধ কর্মও কিন্তু বড় লোকদের মতো অত বেশি করেনি, তাই না? এই বলে তিনি কিন্তু, তাহলে পুরো এই পর্যন্ত যা পড়লাম, তাহলে তিনি কাদের পক্ষ নিয়ে কথা বলছেন? দ্য পয়েট কাদের পক্ষ নিয়ে কথা বলছেন বলো? গরিব না গরিবদের পক্ষ। গরিব, রাস্টিক পোর পিপলদের নিয়ে মেনলি তিনি কথা বলছেন এবং তাদেরকে প্রেইজ করছেন ইন ডিফারেন্ট অ্যাঙ্গেলস, তাই তো? বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু তিনি তাদের সাথে আলোচনা করার চেষ্টা করছেন। ওকে, তাহলে আমরা দেখি বলছে কি, যে হয়তো বা তাদের টাকা পয়সা নাই, তাদের এই করা নাই, তারপর কবরের উপরে তাদের কি করা হয় না বলো, বিশাল মেমোরিয়াল তৈরি করা হয় না, তাই না? হ্যাঁ, তাদের দেখাচ্ছে তাদের ইতিহাস জাতির চোখের সামনে আসে না, ইতিহাসে তাদের নাম লেখা হয় না, পার্লামেন্টে তাদের নিয়ে কথা বলা হয় না, অনেক কিছুই তারা হয়তো করতে পারে না এই গরিব মানুষগুলো। তারপরেও এখানে এবার 20 থেকে, ইয়েট মানে কি, তবুও বা তারপরেও, even these bones from insult to protect। দেখো খেয়াল করো সেন্টেন্সগুলো, যার বুঝতে অসুবিধা হচ্ছে এই সেন্টেন্সটাকে যদি আমি একটু একটা আরেক জায়গায় নিয়ে যাই, নিয়ে একটু বোঝানোর চেষ্টা করি, দেখি কি বলে। তুমি কি লাইনে আছো? কার সমস্যা ছিল জানো? সেন্টেন্সে বুঝতেছিল না কে? কার সমস্যা? আছো তুমি লাইনে না নাই, চলে গেছো? কার সমস্যা ছিল? আচ্ছা, মনে হয় আউট হয়ে গেছে। তো যাই হোক, আমরা একটু যদি এইটাকে এভাবে একটু দেখি, দেখো ফ্রেজ না জানলে একটু সমস্যা যেগুলো হয়ে যাবে। এখানে দেখো ইয়েট, তবুও, আমি যদি আলাদা করি, তবুও কি করা হয়, সাম ফ্রেল মেমোরিয়াল ইরেক্টেড। দেখো সাম ফ্রেল মেমোরিয়ালস, ফ্রেল মানে কি, খুবই নগণ্য, তুচ্ছ, দুর্বল, হালকা,
মেমোরিয়াল কি করা হয়? ইরেক্ট মানে কি? তৈরি করা হয়। নাই মানে কি? ওই তাদের কবরের কাছাকাছি, ঠিক আছে? তো কি করার জন্য তৈরি করা হয় বলো? টু প্রোটেক্ট, প্রোটেক্ট করার জন্য তৈরি করা হয়। কি প্রোটেক্ট করার জন্য? দিস বোনস, এই বোনসগুলোকে প্রোটেক্ট করার জন্য। কি থেকে? ফ্রম ইনসাল্ট, ইনসাল্ট থেকে। দেখো একটা সেন্টেন্স এসেছে কিনা এই জায়গায়, বুঝতে পারছো কেউ? হ্যাঁ, দেখো কবিরা নিজের স্বার্থে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব ঘুরিয়ে পেঁচিয়ে লেখে, কিন্তু সিরিজটা লিখেছে সাম ফ্রেল মেমোরিয়ালস। এটা মোটামুটি প্যাসিভে হওয়ার কথা ছিল, ঠিক আছে? তো আর স্টিল ইরেক্টেড, দেখো আর স্টিল ইরেক্টেড, সাম ফ্রেল মেমোরিয়ালস আর স্টিল ইরেক্টেড, ঠিক আছে? তো নাই মানে ওই কবরের উপরে কি করার জন্য? টু প্রোটেক্ট, রক্ষা করার জন্য দিস বোনস। বোনস মানে কি? যে লোক মারা গেছে, যে মানুষগুলো মারা গেছে, স্মৃতি থেকে যাতে একদম মুছে না যায়। এবং তার কবরের উপরে যেহেতু কোনো মেমোরিয়াল তৈরি করা না হলে পারে মানুষজন তাকে ছোট মনে করবে, অপমান মনে করবে, তাকে অপমান করবে। সেই অপমান বা ইনসাল্ট থেকে অন্তত এই প্রিয় ব্যক্তির বডিকে একটু রক্ষা করার জন্য হলেও তার আত্মীয়রা করে কি, একদম বিশাল বিশাল নামি দামি মেমোরিয়াল না হলেও কিছু ছোটোখাটো মেমোরিয়াল ঠিকই তৈরি করে কি না বলো? যে ব্যক্তি মারা যায় তার কবরে এসে অন্তত তার আত্মীয়রা, হ্যাঁ, যে যেমন তার ধন সম্পদ, যেমন পারিবারিক ঐতিহ্য, সেইভাবে দেখা যাচ্ছে কোনো মানুষের কবর বিশাল করে তৈরি করা হয়েছে। আবার কারো আছে জাস্ট ছোট্ট করে একটু সিমেন্ট বালু দিয়ে একটু স্মৃতির চারণ করে একটু বাধাই করে দেওয়া হয়েছে। আবার কারো আছে কি কিছুই করা হয়নি, কারণ তার আত্মীয়দের সেই সামর্থ্য নেই। তাহলে যার সামর্থ্য নেই তার সে কিছু হলেও তাও বাঁশ পুঁতে হলেও একটু স্মরণ করে রাখে, তাই তো? যেটা হচ্ছে আমার বাবা বা এটা আমার মা বা আমার আত্মীয়ের কবর। তাই বলতেছে এরকম করে যে হয়তো বড় বড় মেমোরিয়াল না হোক, কিছু ফ্রেল মেমোরিয়াল হয়তো বা তারা তৈরি করেই, ঠিক আছে? এবং শুধু ফ্রেল মেমোরিয়াল তৈরি করেই শেষ করে না, আর আরো কি করে দেখো, আরো কি করে, তার উপরে ডেক করে। ডেক মানে কি? মানে কবরের উপরে তৈরি করা। দেখো অ্যান্ড ডেক, আমি অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম। কি ডেক করে দেখো, আচ্ছা এই জায়গায় তারা ডেক করে হচ্ছে কিছু শেপলেস স্কাল্পচার। দেখো স্কাল্পচার মানে হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে তোমার মানে হচ্ছে দেখাচ্ছে বিভিন্ন ধরনের কোরআনের বা বাইবেলের লেখালেখি, তারপর হচ্ছে কিছু কিছু মূর্তি টুর্তি মতো। শেপলেস স্কাল্পচার মানে হচ্ছে হয়তো মূর্তি না একদমই, কিন্তু তার ইমেজ টিমেজ ধরে রাখার জন্য কিছু স্কাল্পচার তৈরি করে। এবং ছন্দহীন কবিতার মতো মনে হয় না? হ্যাঁ, এবং হচ্ছে আনকত রাইম এবং ছন্দ লিখে রাখে। দেখবা যে তোমরা যদি একটু দেখো বিভিন্ন ধরনের যে তোমার যে গোরস্থানগুলো আছে, গোরস্থানগুলোর দেওয়ালে, প্রাচীরের দেওয়ালে, তারপর হচ্ছে অনেক সময় অনেক কবরস্থানের চারিপাশে বিভিন্ন কোরআনিক বা হচ্ছে হাদিসের লেখালেখি থাকে না বলো তো? লিখে দেয়, তাই না? কবরে কোরআনের বাণী বা হাদিসের বাণী থাকে না, অনেক নবীর কথা, বিভিন্ন কথা কিন্তু লেখা থাকে। ওগুলো হচ্ছে কি রাইম বা ছন্দ বা কবিতা বা হচ্ছে তোমার ওই বাণী। কিন্তু সেগুলো তারা করে, কিন্তু সেগুলো আনকত রাইম হয়ে যায়। কারণ কি, গরিব মানুষ, তারা তো আর অনেক সুন্দর সুন্দর ছন্দ লিখতে পারবে না। মোটামুটি তারা যতটুকু পেরেছে অদক্ষ হাতের লেখা দিয়ে, অদক্ষ স্কাল্পচার তৈরি করেছে, শেপলেস স্কাল্পচার দিয়ে তারা কি করে, ওই ব্যক্তি যে মারা গেছে তাকে মানুষের স্মৃতি থেকে যাতে একদম মুছে না যায়, বরং কি করে, ইমপ্লোরস দ্য পাসিং ট্রিবিউট অফ আ সাই। হ্যাঁ, অথবা এই যে তারা যে মেমোরিয়াল তৈরি করছে, তারপর যে শেপলেস স্কাল্পচার তৈরি করতেছে, এগুলো করে কি ইমপ্লোর। ইমপ্লোর মানে কি আবেদন সৃষ্টি করা, তাই তো? দ্য পাসিং ট্রিবিউট, পাসিং ট্রিবিউট মানে হচ্ছে হয়তো তার কবরের পাশ দিয়ে যখন কেউ যাচ্ছে, তাই না, কবর আছে তার পাশ দিয়ে যখন কেউ যাচ্ছে, তখন কি তার কবরটা যদি মানুষের চোখে পড়ে এবং যদি ওই মানুষটা পরিচিত হয়, তাহলে কি ওই মৃতবান মানুষকে নিয়ে কি ওই ব্যক্তি কিছু হলেও দুঃখবোধ করবে না বলো তো? তাই বলছে যে যখন পাশ দিয়ে কেউ যাবে, ওই যেতে গিয়ে অন্তত হলেও একটু দীর্ঘশ্বাস ফেলে
কিছুটা হলেও সম্মান বা তাকে নিয়ে একটু প্রার্থনা বা একটু দোয়া কিছুটা হলেও মানুষ করে তারপরে যাবে। কিন্তু যদি তার কবরটা একদম মাটির সাথে মিশে যেত তাহলে কি মানুষ বুঝতে পারতো? বলো। না স্যার। এখানে না, কেউ স্যার। তাহলে বুঝতেও পারতো না, তার জন্য কেউ থামতো না, থেমে কেউ দোয়াও করতো না। তাই বলতেছে যে অন্তত ধনীদের মতো না হলেও ওই গরিব মানুষেরা তাদের মতো করে কিছু ফ্রেল মেমোরিয়াল বা কিছু আনকত রাইম দিয়ে কিছু লেখা বা শেপলেস স্কাল্পচারগুলো তৈরি করে ওই মানুষের যাতে স্মৃতিতে আসে বা মানুষের যাতে চোখে পড়ে, এবং চোখে পড়লে পরিচিত মানুষগুলো যেন দাঁড়িয়ে কিছুটা হলেও তাকে দীর্ঘশ্বাস ফেলে একটা সুন্দর সম্মান বা দোয়া যাতে তাকে করে যায়, এই কাজটা অন্তত সবাই করে কিনা বলো? হ্যাঁ তো এইভাবে জি সেন্টেন্সগুলোকে স্যার। তৈরি করা হয়েছে, ঠিক আছে? দেখো ফ্রেজ, যদি ফ্রেজ প্রত্যেকটা ফ্রেজ যদি বোঝো, দেখো ফ্রম ইনসাল্ট টু প্রোটেক্ট দিস বোনস সাম ফ্রেল মেমোরিয়াল স্টিল ইরেক্টেড। অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু ওয়ার্ড সেন্টেন্স কিন্তু বাদ পড়ে যায় এদের, যেমন এখানে আরটা কিন্তু দেওয়া ছিল না, কবির মনে হয়নি এটা দেওয়ার প্রয়োজন আছে তাই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো তো এরকমভাবে বিষয়গুলোকে দেখানো হয়েছে। তারপরে এটা গেল একটা স্টেঞ্জ। তাহলে আমরা যদি এখন পড়ি তাই বলতে থাকো, হেয়ার হাউএভার সাম সিম্পল মেমোরিয়ালস, ফ্রেল মানে কি সিম্পল, তাই না? মেমোরিয়ালস হ্যাভ বিন বিল্ট টু সেভ দেম ফ্রম কমপ্লিট ফরগেটফুলনেস, ওই যে স্মৃতির সাথে যাতে একদম মুছে না যায়। এছাড়াও দ্য রাস্টিক ভার্সেস ইনস্ক্রাইবড অন দিস আনডেকোরেটেড মেমোরিয়াল স্টোন, এই যে মেমোরিয়াল যে স্টোনগুলো আছে তার উপর কিছু ওই যে রাস্টিক ভার, হ্যাঁ, বা আনকথ রাইমস কি করা হয়, ওগুলোকে ইনস্ক্রাইব করা হয়। কিসের জন্য? আর্নেস্টলি ডিমান্ড দ্য সিম্প্যাথেটিক হোমেজ অফ এনি পাজার বাই। পাজার মানে কি? পথিক। এই যে পাসিং ট্রিবিউট মানে হচ্ছে কোনো পথিক যাওয়ার সময় তাকে কিছু না হলেও একটু সম্মান বা হোমেজ বা ট্রিবিউট দিয়ে যায়, তা অনার দিয়ে যায় মনে করলে, ঠিক আছে? তো এবার হচ্ছে এই যে তারা যে লিখেছে আনকথ রাইম টাইম যেগুলো লিখেছে, এগুলো হয়তো বলছে দেয়ার নেম দেয়ার ইয়ার্স থাকে না অনেক সময়, মরুমেই, পিতার নাম মরুমেই, মাতার নাম এই, এত সালে জন্মেছে এত সালে মারা গেছে, এরকম লেখা থাকে না অনেক সময়? জি স্যার। দেখো যদি আমরা একটু কবরস্থান যদি দেখি, এই যেমন করে কবরস্থানগুলো, হ্যাঁ, কাছাকাছি যদি কোনো ইমেজ আমরা পাই দেখি, এই যে দেখো, এটা দেখো, সে বাঁশ দিয়ে হলেও কি করেছে, তার কবরটাকে একদম যাতে মুছে না যায়, নষ্ট না হয়ে যায়, তার জন্য কি করছে, বাঁশ টাশ দিয়ে সুন্দর করে ঘিরে রাখছে। আবার এগুলো কি বাঁশ দেওয়া, এগুলো দেখো দেখো তো, এই যে এটা কি সুন্দর টাইলস দিয়ে চকচকে করে রাখছে, তাই না? কি বলো? আবার দেখো এই যে জি। এখানে লিখে রাখছে শহীদ কি যেন নাম, এখানে মরহুম, এখানে বোঝা যাচ্ছে না, এভাবে করে দিয়ে রাখছে। কারো এইভাবে দেওয়া আছে, হ্যাঁ, দেখো এই যে কারো, দেখো এখানে সুন্দর করে তাদের তালিকা সহ দিয়ে রাখছে। দেখো এই যে বিশাল বিশাল মানে এক এক জায়গায় এক এক ধরনের, এই যেখানে নাম দিয়ে রাখছে, ঠিক আছে? তো এই যে খ্রিস্টান রিলিজিয়নের এগুলো, তো এইভাবে কি করা হয় বিভিন্নভাবে চেষ্টা করে। দেখো এই কবরটাকে সুন্দর করে লেপতেছে, হ্যাঁ, দেখো এই দেখো এখানে সুন্দর করে মোম দিয়ে ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রাখছে। আবার দেখো এটা কত বড় কবর না, এই যে আমাদের মার্টার্ড ইন্টেলেকচুয়ালদের বিশাল কবর, কারো ছোট্ট কারো বিশাল। দেখো এই জায়গায় যত্ন নিচ্ছে, হ্যাঁ, সে হয়তো সিমেন্ট দিয়ে পারেনি, কি করছে, মাটি দিয়ে সুন্দর করে কাদা দিয়ে লেপে সুন্দর একটা ডিজাইন এখানে করে দিচ্ছে যাতে অন্তত মনে থাকে, হ্যাঁ। দেখো এখানে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। তা সবার তো সামর্থ্য নাই, তাই না? তা এই দেখো এই কবরটা আবার খেয়াল করো, কত ফুল দিয়ে একদম সাজিয়ে রাখছে, হ্যাঁ। তো যাই হোক, এইভাবে বিভিন্ন জন বিভিন্নভাবে কি করে তাদের কবরের মানে তাদের প্রিয় ব্যক্তির কবরগুলোকে সুন্দর করে কি করে যাতে নষ্ট না হয়ে যায় বাধাই করে রাখার চেষ্টা করে। এবার বলছে দেয়ার নেম দেয়ার ইয়ার্স স্পেলড বাই দ্য আনলেটার্ড মিউজ, হয়তোবা ওই যে দেওয়ালের গায়ে তাদের নাম লেখা আছে, কোন বছরে মারা গেছে, কবে জন্মেছিল সেগুলো লেখা আছে, কিন্তু দুঃখের বিষয় এগুলো হচ্ছে আনলেটার্ড মিউজে লিখছে। আনলেটার্ড মানে কি, কোনো হয়তো অল্প শিক্ষিত বা অশিক্ষিত কোনো ব্যক্তি, মিউজ মানে এখানে কোনো কবিকে বোঝানো হচ্ছে,
কবি না বলে আমরা বলতে পারি কোনো ব্যক্তি কি করেছে, সে নামগুলো হয়তো বা লিখছে। কারণ যেহেতু এটা ধনী না, ভালো একজন সুন্দর রাইটার বা হচ্ছে আর্টিস্ট তারা আনতে পারেনি, এনে লিখে নেয়নি। বা টাইলসে এখন কি কি করে মানুষ, টাইলসে সুন্দর করে লিখে এনে সিমেন্ট দিয়ে লাগাই দেয়, তাই না? এরকম করে না মানুষ। তো এরা হয়তো বা গরিব স্যার মানুষ। এর পরে অ্যাপোস্ট্রফির মতো দেওয়া আছে, এটার অর্থ কি? এইগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো মানে হলো তোমার হচ্ছে যে কোনো একটা লেটার এখান থেকে বাদ দেওয়া হয়েছে রাইমটাকে মেলানোর জন্য, ঠিক আছে? তো দি না বলে দ্য এরকম করে সংক্ষিপ্ত আনার জন্য, ঠিক আছে? আনলেটার্ড এখানে ইডি হওয়ার কথা ছিল, কিন্তু ই এর সাউন্ডটা বাদ দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? এই জন্য এরকম ভাবে কি ইয়া করা হয়। আমরা বলি অ্যাপোস্ট্রফি বলি না এগুলোকে, জি স্যার। কোনো একটা জিনিস বাদ দিয়ে ফেলা, হ্যাঁ ওইটাকে। তারপর হচ্ছে দেয়ার নেমস দেয়ার ইয়ার্স স্পেলড বাই দ্য আনলেটার্ড মিউজ দ্য প্লেস অফ ফেম অ্যান্ড এলিজি সাপ্লাই। তখন এই নামগুলো হয়তো বানান ভুল হয়েছে, তারপরেও এই বছরের সালগুলো তারিখ হয়তো ভুল হয়েছে, লিখতে হয়তো ভালো লাগছে না, দেখতে ভালো লাগছে না, তারপরেও অন্তত তার এই নামগুলো যখন কেউ পড়ে বা দেখে তখন কি হয়, এই প্লেসটার কারণে অন্তত যারা দেখে তারা তাকে স্মরণ করে। এলিজি সাপ্লাই মানে কি, তাকে নিয়ে অন্তত এই যে আমরা একটা কবিতা পড়ছি না, কারণ কি কবি তাদেরকে দেখেই তাদের কথা মনে পড়েছে, তাই না? মনে পড়েছে বলেই কবি তাদের নিয়ে কিন্তু একটু হলেও স্মরণ করতেছে, তাদের নিয়ে একটু হলেও দুঃখ প্রকাশ করতেছে। ঠিক ওরকম ভাবে কারো কবরে যদি এরকম নাম টাম দেখে, সে নামের ভুল হোক, তারপর তো তারা বুঝতে পারে যেটা এই ব্যক্তি, তখন হয়তো তারা সামনে কবরের সামনে দাঁড়িয়ে একটু হলেও তাকে স্মরণ করে, তার স্মৃতি কথা মনে করে এবং তার জন্য দোয়া করে, ঠিক আছে? তাই এই কথা বলা হচ্ছে যে গরিব হলেও তারা চেষ্টা করে। এছাড়াও অ্যান্ড ম্যানিয়া হলি টেক্সট অ্যারাউন্ড শি স্ট্রুজ, ওই যে স্ট্রু মানে কি লিখে দেওয়া, এবং কি হয় হলি টেক্সট, এই যে আছে না যে আমি দেখালাম যে মানে কোরআন থেকে হোক বাইবেল থেকে হোক বিভিন্ন টেক্সট নিয়ে কি করা হয়, তার কবরের চারপাশে কি করা হয়, লিখে দেওয়া হয়, হ্যাঁ, ইনস্ক্রাইব করা হয়। দ্যাট টিচেস দ্য রাস্টিক মোরালিস্ট টু ডাই। আর ওইগুলো দেখার পরে যারা গ্রামের যারা মোরালিস্ট আছে, ঠিক আছে, তো যারা ধর্ম চিন্তা করে, দেখো তো ধার্মিক মানুষ কি মরতে ভয় পায় বলো তো? যারা ধার্মিক মানুষ তারা কি মরতে ভয় পায়? না স্যার। না স্যার। তারা কিন্তু মরতে ভয় পায় না। তো এরকম ভাবে যখন কোনো গ্রামের কোনো মানুষ ওই কবরটা দেখেছে এবং কবরের পাশে যে সকল হলি টেক্সটগুলো লাগানো আছে সেগুলো যখন সে পড়ে, তখন হয়তোবা মৃত্যু যে ভয় থাকে সেই মৃত্যু ভয়টা মানুষের কেটে যায়। এবং যেহেতু সে একজন ধার্মিক ব্যক্তি, ঠিক আছে, তো সে মৃত্যুটাকে, তার নিজস্ব মৃত্যুটাকেও হয়তোবা সে তখন আর ভয় পায় না, সে নিজের মৃত্যুটাকেও মোরালি মেনে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়, ঠিক আছে? তো কারণ কি, ওই যে বললাম যে কবরের কাছে যখন তুমি যাবা, কবরস্থানে তুমি যখন দেখবা, তখন দেখবা যে কবরের প্রাচীরের দেওয়ালে বা বিভিন্ন কবরস্থানের গায়ে গায়ে, কবরের গায়ে বিভিন্ন বাণী লেখা আছে, এবং সবগুলো বাণী কি নিয়ে, মৃত্যুর সাথে রিলেটেড, তাই না? কবরে যদি কোনো বাণী থাকে সেগুলো কি পার্থিব জগতের সাথে রিলেটেড থাকবে না মৃত্যুর সাথে? মৃত্যুর সাথে। মৃত্যুর সাথে। রিলেটেড। অতএব মৃত্যু সম্পর্কে যখন তুমি বাণীগুলো পড়বা, তখন অবশ্যই তুমি মৃত্যুটাকে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যখন তুমি দেখবা, তখন তোমারও মরতে আর ভয় লাগবে না। তখন মনে হচ্ছে না, মৃত্যু একটা স্বাভাবিক জিনিস, অতএব এটা আমরা মেনে নিতেই পারি। অতএব জন্মেছি যখন, তখন মারাই যাব, তখন এত দুঃখ কষ্ট করে লাভ কি? কারণ মৃত্যু মানেই তো পরবর্তী জীবন, নাকি? যেখানে যদি ভালো কাজ করে থাকি তাহলে গডের সাথে, আল্লাহর সাথে আমাদের যোগাযোগ হবে। তো সেই ভেবে দেখাচ্ছে কি যে এই হলি টেক্সটগুলোও মানুষের মধ্যে নৈতিক প্রচারণায় অনেক সময় কাজে লাগে। তাই বলছে দেখো এই জায়গায়, হ্যাঁ, ইট ইজ ট্রু দ্যাট সাম ইলিটারেট ইনস্ক্রাইবার have committed mistake in writing names and dates of the dead villagers, but these misspelled names and dates serve as the source of fame and lamentation, and several lines from the Bible are inscribed on these memorial stones. These lines teach the rustic people to accept death morally, হ্যাঁ, দেখো। তাই বলছি কি যে এই কথাগুলো কাজে লাগে। এবার বলা হচ্ছে ফর হু টু ডাম ফরগেটফুলনেস অফ প্রি, একটা জিনিস খেয়াল করো, যারা, ফর হু মানে হচ্ছে সেই ব্যক্তিরা যারা হচ্ছে কি টু ডাম ফরগেটফুলনেসের কাছে একটা শিকার। ফরগেটফুলনেস কি বলতো? ফরগেটফুলনেস দিয়ে কি বোঝাচ্ছে দেখো, স্মৃতিহীনতা, তাই না? মানে যার কথা সবাই ভুলে যায়। তাহলে ফরগেটফুলনেসকে কি করা হয়েছে এখানে, পার্সনিফাই করা হয়েছে না, দেখো এফটা বড় হাতের, ঠিক আছে? ফরগেটফুলনেস মানে কি,
বলো। ভুলে যাওয়া। হ্যাঁ, ভুলে যাওয়া। তাহলে ভুলে যাওয়াটা হচ্ছে মনে করো একটা কোনো সত্তা, এবং যারা মারা যায় সবাই কি এই ফরগেটফুলনেসের শিকার হয় না বলতো কোনো না কোনো সময়, সে 1000 বছর পরে হোক আর 500 বছর পরে হোক। আমার মনে হয় সর্বোচ্চ 3 জেনারেশন পর্যন্ত আমাদের স্মৃতিটা টিকে থাকে। ঠিক আছে, যেমন আমার মা মারা গেছে মনে করো অনেক আগেই, ঠিক আছে তো 1998 সালে। আমার যে ছেলে মেয়েরা আসবে তারা কি আমার মায়ের কথা কখনো মনে করবে বলো তো? না স্যার। মনেই করবে না। তার মানে আমার পর্যন্ত আমার মায়ের নামটা টিকে আছে, কিন্তু আমি মারা গেলে পারে আমার মা শেষ, পৃথিবী থেকে একদম মুছে যাবে। মানে কি ওই ডাম ফরগেটফুলনেসের কাছে পুরো শিকার হয়ে পুরো মুছে গেছে। এরকমভাবে কত মানুষ পৃথিবীতে ছিল, লাখ লাখ কোটি কোটি মানুষ পৃথিবীতে আসতেছে আর মারা যাচ্ছে, এবং কয়েকশো বছর পর তার নাম চিরতরে পৃথিবী থেকে মুছেই যাচ্ছে। কিছু মানুষ যারা এমন কিছু করতেছে যাদের জন্য আমরা হয়তো তাদেরকে আরও কিছু দিন ধরে স্মরণ রাখছি, যেমন জন কিটসের কবিতা যখন পড়তেছি মোটামুটি 300 বছর আগের তিনি কবি, 200-300 বছর আগের। আমরা শেক্সপিয়ার পড়তেছি, সে তো প্রায় 500 বছর আগের, তাই না? এরকমভাবে তাদের বিশেষ কোনো কাজের কারণে আমরা তাদেরকে মোটামুটি স্মরণ করছি, কিন্তু অধিকাংশ মানুষ তো ফরগেটফুলনেসের শিকার হয়, তাই না? যে ডাম মানে কি, সে হচ্ছে বোবা। দেখো তাকে পার্সনিফাই করা হচ্ছে এবং ফরগেটফুলনেসকে ডাম বলা হচ্ছে, বোবা বলা হচ্ছে। সে নিজেই যেন কথা বলতে পারে না, তার জন্য সে কাউকে প্রচারও করতে পারে না, আর প্রচার করতে পারে না বলেই সে জেনেও যেহেতু চুপ থাকে, তাই সব কিছুই তার কাছেই হারিয়ে যায়। তাই বলতেছে বিশেষ করে যাদের নামটা চিরতরে মুছে যায়, এই লাইনের মূল মিনিং হলো কি, যাদের নাম তাদের মৃত্যুর পর চিরতরে মুছে যায়, displeasing anxious being ever resigned। তখন এই যে আমরা প্লিজিং অ্যাংশাস বিং, এই অ্যাংশাস বিং কারা বলো? এই বিং কারা? তারা সবসময় মৃত্যু নিয়ে অ্যাংশাস থাকে, কারা বলো তো? এই মানুষরা, ধার্মিক। হ্যাঁ মানুষরা, তাই না? হ্যাঁ, কারণ কি এই যে এখানে যে রাষ্ট্রিক মোরালিস্টদের বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে কি জায়গায় প্লিজিং অ্যাংশাস বিং। তারাও নিজেদেরকে রিজাইন করে দেয়। রিজাইন করা মানে কি, মোটামুটি মৃত্যুর কাছে ছেড়ে দেওয়া, যে ভুলে যাক পৃথিবীর মানুষ, তাতে কোনো সমস্যা নেই তো। ওই যে ধর্ম বাণী যখন আমাকে মৃত্যুকে মেনে নিতে, অ্যাকসেপ্ট করতে এনকারেজ করতেছে, তখন পৃথিবীর মানুষ আমাকে মনে রাখলো না ভুলে গেল, এটা নিয়ে আমাদের কোনো আর মাথা ব্যথা থাকে না। তখন তারাও করে কি, তারাও নিজেদেরকে রিজাইন করে দেয়, ছেড়ে দেয় মৃত্যুর কাছে। যে পৃথিবী কত মানুষ এসেছিল, সবার নাম তো আমাদের মনে নাই, বা সবার নাম কেই বা স্মরণ রেখেছে, ঠিক আছে তো? অতএব পৃথিবী নিয়ে এত হইচই করার কি আছে, এত নিজের খ্যাতি ফেম তৈরি করার জন্য এত উঠে পড়ে লাগার কি আছে, ঠিক আছে তো? তাই বলতেছে যে ডিসপ্লিজিং অ্যাংশাস বিং এভার রিজাইন্ড, তারা সবসময় করে কি, ওই রিজাইন করে দেয়, নিজেকে ছেড়ে দেয় মৃত্যুর কাছে। অ্যান্ড লেফট দ্য ওয়ার্মস প্রেসিং অফ দ্য চেয়ারফুল ডে, এবং পার্থিব জগতের এই যে সুন্দর আঙ্গিনা, প্রেসিং মানে বুঝো তো, আঙ্গিনা মানে এই হচ্ছে পৃথিবীর যে প্রাঙ্গণ বা আঙ্গিনা বলতে উঠান বুঝি না আমরা, বলো তো? জি স্যার। মনে করো তুমি যখন অনেকে তোমরা পড়াশোনার খাতিরে এখন শহরে চলে আসছো, তখন কি করো? যখন তোমরা চলে আসো, তোমাদের বাড়ির উঠান ত্যাগ করে যখন বাড়ি থেকে বের হয়ে আসো, তখন তোমার বাবা মা একটু হলেও কষ্ট পায় না বলো তো? তুমিও নিজেও একটু কষ্ট পাও যে এই বাড়িতে কত আনন্দে ছিলাম। এই যে ওয়ার্ম মানে কি, উষ্ণ যে ভালোবাসা, এই যে উঠান, এই যে প্রাঙ্গণ, এই যে বাড়ি, এই বাড়িতে হয়তোবা আর এভাবে আর কখনোই ফেরা হবে না। তাই বলছে তারা কি করে, মৃত্যুর কাছে নিজেদেরকে রিজাইন করে দেয় এবং পার্থিব জগতের যে আনন্দ, সেই আনন্দকে তারা ত্যাগ করে। লেফট দ্য ওয়ার্ম প্রেসিং অফ দ্য চেয়ারফুল ডে, নর কাস্ট ওয়ান লঙ্গিং লিঙ্গারিং লুক বিহাইন্ড। এবং তারা কি, যখন ফিরে যায়, যখন তুমি শহরে চলে আসছো তোমার বাড়ি থেকে, তখন কি একটু হলেও কি পিছনে ফিরে চাও না আবার বলো? একটু হলো আমরা আবার কি পিছনে ফিরে চাই। তাই যারা এই যে মারা যাচ্ছে, সবাই কি, আমরা কি আসলে মরতে চাই বলো তো? আমরা কিন্তু আসলে মরতে চাই না। এমনকি মৃত্যুর শেষ মুহূর্তে এসেও আমরা একটু হলেও লঙ্গিং লুক মানে কি, লিঙ্গারিং লুক মানে কি, পিছনে ফিরে চাওয়ার একটা প্রত্যাশা নিয়ে আমরা কি করি, তাকাই। তখন আমরা কাস্ট করি। কাস্ট লুক মানে হচ্ছে তাকানো,
লঙ্গিং লিঙ্গারিং লুক, লঙ্গিং মানে কি, মানে পিছনে টিকে থাকার একটা আশা নিয়ে, হ্যাঁ, আমরা কিন্তু তাকাই, তা এরকম সবাই তাকাই। তাই এখানে প্রশ্ন করা হয়েছে যে যখন আমরা মারা যাই বা মৃত্যুর কাছে আমাদেরকে সঁপে দিই, তখনও কি আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার আগে একটু হলেও কি পৃথিবীতে বেঁচে থাকার প্রত্যাশা করি না? বলো। আরো জি করি স্যার। স্যার। হ্যাঁ, সে জানছে তার ক্যান্সার হয়েছে, এত চিকিৎসা করেও কোনো কাজ হবে না, তারপরও জমি জায়গা বিক্রি করে, হ্যাঁ, কি করে মানুষ? 5 দিনের জায়গায় 6 দিন, 6 দিনের বাঁচার জায়গায় চেষ্টা 7 দিন বাঁচার জন্য চেষ্টা সবাই করে। তাই বলতে দেখো, ফর ইট ইজ আ প্লিজেন্ট অ্যাংশাস অফ এভরি ম্যান হোয়েদার পিপল উইল রিমেম্বার হিম আফটার হিজ ডেথ অর নট, মানে সবাই তাকে ভুলে যাবে কি না যাবে, তারপরেও মানুষ অ্যাংশাস। কিসের অ্যাংশাস? এই বেঁচে থাকার অ্যাংশাস হচ্ছে হু ডাজ নট ওয়ান্ট পিপল টু রিমেম্বার হিম আফটার ডেথ। অতএব মানুষ কে চায় না যে তাকে তার মৃত্যুর পর সবাই তাকে স্মরণ রাখুক, তাই না? ওয়াজ দেয়ার এনিবডি হু লেফট ইন হিজ শর্ট লাইফ ইন দিস হ্যাপি ওয়ার্ল্ড উইদাউট ডিজায়ারিং লঙ্গিং ব্যাক ইন টু হিজ লাইফ স্যাডলি ফর আ লং টাইম? হ্যাঁ, যে এমন কি কেউ আছে যে পৃথিবী ত্যাগ করার সময় একবারও পিছনে ফিরে তাই চায়নি, বা একবারও সে পৃথিবীতে আরও 2-1 দিন বেশি বেঁচে থাকতে চায়নি? এমন মানুষ কি আছে পৃথিবীতে? চায়নি, তাই না? না। এমনকি যে সুইসাইড করে, সুইসাইড করার শেষ মুহূর্তে সেও কিন্তু বাঁচতে চায়, তাই না? চায় না? বলো। যে জি স্যার। বিষ খেয়েছে বা যে গলায় দড়ি দিয়েছে, যখন শেষ মুহূর্ত চলে আসে তখনও সে কিন্তু ইয়া করে, বাঁচার জন্য আকুতি মিনতি করে। হ্যাঁ, তা কে বাঁচতে চায় না? সবাই বাঁচতে চায়, এবং এমনকি সবাই চায় মানুষ আমাকে আরও 2-1 দিন বেশি স্মরণ করুক। যদিও আমরা জানি যে আমাদের কথা পৃথিবীতে কেউ দীর্ঘস্থায়ীভাবে স্মরণ করবে না, তাই বলছে। হ্যাঁ, এখানে সেটা বোঝানো হয়েছে। এবার বলা হচ্ছে দেখো, অন সাম ফন্ড ব্রেস্ট দ্য পার্টিং সোল রিলাইজ। পার্টিং সোল মানে হচ্ছে ওই যে মৃত ব্যক্তির আত্মা বা মৃত ব্যক্তির নাম বা মৃত ব্যক্তির কথা। অন সাম ফন্ড ব্রেস্ট মানে কি, কারো না কারো প্রিয় মানুষের বুকে থেকেই যায়। আচ্ছা না, এই যে আমার মায়ের কথা আমি বললাম, তাহলে কি আমার মা মারা গেছে 1998 সালে, মানে আজ থেকে কত বছর বলো? প্রায় 22-23 বছর নাকি? হ্যাঁ, আচ্ছা, 27 বছর আগে। তাহলে তার কথা কি আমার সোলপোলের বুকে আছে না আমার বুকে আছে? বলো, তার কথা আপনার বুকে আছে। আমার বুকে আছে। আপনার তাহলে অন সাম ফন্ড মানে প্রিয় মানুষের বুকে হয়তো ওই যে ব্যক্তি মারা গেছে তার কথা হয়তো তার হৃদয়ে এখনো আছে, এবং যখন মনে করি তখন নিশ্চয়ই সাম পায়াস ড্রপস দ্য ক্লোজিং আই রিকোয়ার্স, এবং যখন ওই ব্যক্তির কথা আমরা মনে করি তখন চোখে কি পানি আসে না কিছু? বলো, পায়াস ড্রপ মানে জি, স্যার। চোখের পানি, এবং এই পানিটা হয় কি পিওর। এই চোখের পানিটা কিন্তু আর তখন ভান হিসাবে আসে না। তুমি যখন তোমার প্রিয় ব্যক্তির কথা মনে করবা, এই মনে করার কারণে চোখে যে পানি আসবে ক্লোজিং আইয়ে, মানে তুমি চোখ বন্ধ করছো কিন্তু চোখের ভিতর দিয়ে পানি বার হচ্ছে, চোখের জল পড়ছে, এই জলটা তখন হবে কি মানে ভান। তুমি ভান করে কান্না করো তখন, নাকি একদম পিওর? না স্যার। তাহলে পিওর। তাই বলছে কি যে এরকম ভাবে যারা মারা গেছে কেউ না কেউ আছে যাদের কথা ওরকম প্রিয় কোনো মানুষের বুকে আছে, যে হয়তো বা তাকে চোখের জল দিয়ে, হ্যাঁ, স্মরণ করে। এটা বলছে সাম পায়াস ড্রপস দ্য ক্লোজিং আই রিকোয়ার্স ইভেন ফ্রম দ্য টম দ্য ভয়েস অফ নেচার ক্রাইস। এমন হয় যে টম মানে কবর, ঠিক আছে, তো কবরের ভিতর থেকেও যেন নেচাররা চিৎকার করে ওঠে। তাহলে দেখো, ইভেন ফ্রম দ্য টম দ্য ভয়েস অফ নেচার ক্রাইস ইভেন ইন আওয়ার অ্যাশেস লিভ দেয়ার ওন্টেড ফায়ার্স। হ্যাঁ, দেখো, ইভেন ইন দেয়ার অ্যাশেস। দেখো, অ্যাশ কেন বলা হয়েছে? কারণ কোনো ধর্মে আছে তাদেরকে পোড়ানো হয়, কোনো ধর্মে আছে কি মানুষকে কবর দেওয়া হয়। তাহলে যদি কারো কবর দেওয়া হয় তাহলে কবরের ভিতর থেকেই কেমন হয়, ওই মৃত মানুষের কথা স্মরণ করে যেন নেচারের ভয়েস কান্না করে, মানে নেচারও যেন কি করে বলো, তাকে মনে করার চেষ্টা করে। আর হচ্ছে যারা ছাই রেখে দেয় ওই সে আর্নের ভিতরে, অ্যাশের ভিতরেও কি আছে? দেয়ার ওন্টেড ফায়ার্স আছে। মানে কি, সে জীবিত থাকা অবস্থায় তার ভিতরে যে ডিজায়ার ছিল, তার ভিতরে যে মেধা ছিল, বুদ্ধি ছিল, সেগুলো যেন ওই ছায়ের ভিতরে আছে। তাই হচ্ছে ইভেন মানে মূল কথা হলো তাকে আমরা যে কোনোভাবে যদি পৃথিবীতে একটু হলেও স্মরণ করে রাখি, তাহলে ওই স্মৃতিতে ওই মৃত ব্যক্তি সম্পর্কে আমাদের সব কিছু মাথায় থাকবে, থাকবে না? বলো, এমনকি মনে করো যে তাকে পুড়িয়ে ছাই করা হয়ে গেছে, দিয়ে ছাই ওই পাত্রে রাখা হয়েছে, তাহলে পাত্র খুলে যখন আমি ছাইয়ের দিকে তাকাবো
তখন কি আমার এই প্রিয় ব্যক্তির কথা মনে পড়বে না বলো তো? পড়বে কিনা? পড়বে। মনে পড়বে, এবং তার সম্পর্কে সব স্মৃতি কি আমার মাথায় আসবে না? ওই ছায়ের ভিতরে হয়তো ফায়ার নেই, কিন্তু ওই ছায়া আমাকে মনে করিয়ে দিচ্ছে ওই মানুষটা কেমন ছিল। সে হয়তো বা বুদ্ধিমান ছিল, সে হয়তো বা শক্তিশালী ছিল, সে হয়তো বা খুবই অ্যাক্টিভ ছিল, অথবা ফাঁকিবাজি ছিল, যেটা থাকুক না কেন পুরো কিন্তু আমার মনে করিয়ে দিবে। ঠিক আছে, তাই এখানে সেটা বলছে যে যদি কোনোভাবে এরকম ফেল মেমোরিয়াল করা হয়, তাকে নিয়ে কোনো রকমভাবে স্মৃতিচারণের কোনো যদি বস্তু থাকে, তাহলে আমাদের কি তার কথা মনে পড়ে, এবং তার সম্পর্কে আমাদের ওই তার রেখে যাওয়া যে স্মৃতিগুলো ফায়ারের মতো করে আবার নতুন করে জ্বলে ওঠে, তাকে আমাদের সামনে জাগিয়ে তোলে। ঠিক আছে, এইটা বলা হয়েছে মেনলি। তারপরে দেখো, আর ডাইং পারসন ডিপেন্ডস অন সাম ভেরি ক্লোজ ফ্রেন্ডস অর রিমেম্বারেন্স। তাহলে ক্লোজ ফ্রেন্ড বা ক্লোজ রিলেটিভ হতে পারে, শুধু ফ্রেন্ড না। দ্য ডাইং ম্যান রিকোয়ার্স সাম পিপল টু উইপ ফর হিজ কনসোলেশন। হ্যাঁ, even this natural desire for remembrance of a man is evident in the description of the tombstone. It is evident that in the ashes kept as relics of the dead man. হ্যাঁ, অতএব ওই টমস্টোন বলো অথবা তার অ্যাশ বলো, ওইগুলো আমাদের কি করছে, তার সম্পর্কে আমাদের মনে এক ধরনের জীবন্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাকে আমাদের কাছে জীবন্ত করে তুলছে। যদিও সে বডিলি আমাদের সামনে জীবন্ত হচ্ছে না, কিন্তু স্মৃতিতে কি আমরা কি তাকে কি ওইরকম দেখতে পারি না, যেমনটা আমরা তাকে হারানোর আগ পর্যন্ত দেখেছি, ওইরকমই তো আমাদের সামনে ফিরে ওঠে নাকি? হ্যাঁ, জি জি স্যার। স্মৃতিতে কিছু ওঠে। হ্যাঁ, স্মৃতিতে সে আবার নতুন করে আমাদের সামনে ফিরে আসে, সেটাই কবি এখানে বলতে চেয়েছেন। এমন বলছে, ফর দি হু মাইন্ডফুল অফ দ্য আনঅনার্ড ডেড, বলতেছে কি এমন কি তারা, এই যে দেখো দি মানে হচ্ছে, দি মানে তুমি, কিন্তু হ্যাঁ এখানে একটু এই পর্যন্ত কিন্তু একটা অধ্যায় শেষ, এখানে আর একটা নতুন সূত্র এসে, এখন কবি নিজেকে মনে করতেছে। দেখো খেয়াল করো, ফর দি, কবি এখন নিজেকে যেন সম্বোধন করছেন, হ্যাঁ, যে তোমার জন্য, বিশেষ করে হু মাইন্ডফুল অফ দ্য অনার ডেড, যে তুমি কিনা এখন এই যে আনঅনার ডেডদেরকে তুমি স্মরণ করছো। মাইন্ডফুল অফ মানে কি, স্মরণ করা। তাহলে কবি কি এখন এই মৃত ব্যক্তিকে স্মরণ করছে না এই মুহূর্তে দাঁড়িয়ে বা বসে? বলো, এই যে সন্ধ্যা নেমে এসেছে, কবি একা একই সন্ধ্যার মধ্যে বসে বসে এই কবরস্থানের পাশে বসে এতগুলো মানুষকে স্মরণ করছে। তাই বলছে তুমি কিনা এখন এই আনঅনার ডেডদেরকে স্মরণ করতেছো, সেও কি করবে, ডাস্ট ইন দিস লাইন। তাহলে এই কবিতার লাইন দিয়ে দেয়ার আর্টলেস টেল রিলেট, এবং এই কবিতার লাইনে তুমি যে তাদের কৌশলহীন গল্পগুলোকে, আর্টলেস মানে কি আকর্ষণীয় না গল্পগুলো, সেই গল্পগুলোকে যে তুমি যে বলছো, ইট চান্স, যদি এরকমটা চান্স হয়, by lonely contemplation led some kindred spirit shall inquire thy fate। এমনও তো হতে পারে যে তুমি মারা যাওয়ার পর, মানে নিজেকে প্রশ্ন করতেছে, এই যে তুমি আজকে যাদেরকে স্মরণ করতেছো তারা তো মারা গেছে, তুমি বেঁচে আছো তাই তুমি তাদেরকে স্মরণ করছো। এমনও তো হতে পারে যে তুমি মারা গেছো এবং কোনো কিনড্রেড স্পিরিট মানে কোনো একজন মানুষ, হ্যাঁ কোনো ব্যক্তি, সেও হয়তো তোমাকে নিয়ে স্মরণ করছে। হতে পারে না এরকম? বলো। হতে পারে। হ্যাঁ, যে বাই লনলি কন্টেম্পলেশন লেড, মানে একাকি যেতে যেতে কোনো একজন ব্যক্তি হয়তো বা কবির যে কবর আছে সে কবরের পাশে দাঁড়িয়ে হয়তো কবির সম্পর্কেও তো একটু ইনকোয়ার করতে পারে, একটু আগ্রহ হতে পারে জানার জন্য যে এই ব্যক্তি কে ছিল। হ্যাঁ, তারপরে দেখো যে ফর ইউ দ্য পয়েট অ্যাড্রেসেস হিমসেলফ হু ইজ কেয়ারফুল অফ দ্য ইগনোরড ভিলেজার্স বেরিড ইন দিস গ্রেভ অ্যান্ড হু ইন দিস পোয়েম ন্যারেটস দ্য সিম্পল স্টোরি অফ দিস আননোন পিপল। ইট মে সো হ্যাপেন, মানে কবির ক্ষেত্রে এমনও ঘটতে পারে যে ওয়ান ডে সাম ইন্সপায়ার্ড পিপল, এই যে কিনড্রেড স্পিরিট মানে হচ্ছে আগ্রহী মানুষ, বাই চান্স কি করতে পারে, ইন আ লনলি থটফুল মুড উইল ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউ, মানে কবির সম্পর্কেও হয়তোবা কেউ না কেউ জানতে চাইতে পারে, বা কবির সম্পর্কেও কি করতে পারে, এরকমভাবে আলোচনা করতে পারে, যেমন কবি এখন আলোচনা করছেন। ঠিক আছে, বলতে পারে এমন হতে পারে না যে হ্যাপলি সাম হোয়ারি হেডেড সোয়াইন মে সে। হোয়ারি হেডেড মানে বুঝো তো, হোয়ারি হেডেড মানে বৃদ্ধদের চুল পাকা। ঠিক আছে, চুল পাকা মানে পেকে গেছে, তাই বলছে হোয়ারি হেডেড মানে বৃদ্ধ মানুষ। সোয়াইন মানে হচ্ছে শেফার্ড। সোয়াইন মানে কি এখানে শেফার্ড বা হচ্ছে মেষপালক, যারা গরু ছাগল ভেড়া চড়ায় আর কি। হ্যাপলি মানে কি সম্ভবত, পারহ্যাপস, এমনও হতে পারে, ব্যাপারটা এরকম বলছে কবি, যে এমনও হতে পারে কোনো না কোনো বৃদ্ধ মানুষ তখন এই প্রশ্নের উত্তর দিতে পারে। এই যে যখন কেউ জানতে চাচ্ছে তোমার সম্পর্কে, তখন হোয়ারি হেডেড সোয়াইন মেসে, সে হয়তো তখন ওই ব্যক্তিকে বলতে পারে। কোন ব্যক্তিকে?
যে জানতে চাচ্ছে নাকি? হুম, জি স্যার। জি স্যার সম্পর্কে যে জানতে চাচ্ছে, কবি তো মারা গেছে, কবির কবর দেখাই হয়তো বলছে ইনি কে ছিলেন, তখন হয়তোবা কবিকে চিনতো, তারই গ্রামের বা তারই প্রতিবেশী কোনো হোয়ারি হেডেড সোয়াইন বা গ্রে হেডেড শেফার্ড অথবা ওল্ড শেফার্ড, এভাবেই বলতে পারে। দেখো এখানে কিন্তু কোটেশন মার্ক দেওয়া আছে, কি বলতে পারে যে অফেন হ্যাভ উই সিন হিম অ্যাট দ্য পিপ অফ ডন, আমরা প্রায়ই তাকে দেখতাম ওই সূর্য ওঠার, হ্যাঁ, খুব সকালে। পিপ অফ ডন মানে হচ্ছে সূর্য শুধু উঠছে এমন ভোরে, এমন সকালে তাকে আমরা দেখতাম। কাকে দেখতাম? এই যে কবি হ্যাঁ, কবিকে নাকি? হ্যাঁ, ওই বলতে এই হোয়ারি হেডেড সোয়াইন বলতেছে, মানে আমরা, আমার মানে আমাদের এলাকার লোক বা আমরা গ্রামের লোক, আমরা কবিকে দেখতাম কখন? ওই কাক টাকা ভোরে, খুব ভোরে। কি করতে দেখতাম? ব্রাশিং উইথ হাস্টি স্টেপস, মানে কি দ্রুত পায়ে হেঁটে যেতে, দ্য ডিউজ অ্যাওয়ে। আর হেঁটে যখন যেত তখন কি, সকালে যেহেতু শিশির পড়তো, ওই শিশির ব্রাশ করতে করতে, মানে কি শিশির মারাতে মারাতে তাকে আমরা দেখতাম কি খুব সকালে খুব ভোরে শিশির মারাতে মারাতে তাকে যেতে দেখতাম। কোথায় যেতে দেখতাম? টু মিট দ্য সান, ওই সূর্যকে দেখতে যেতে দেখতাম। আপন দ্য আপল্যান্ড লন, বলছে ওই যে দূরে একটা পাহাড়ি, তাই তো, একটা ছোট্ট পাহাড়ি যে লন রয়েছে, ঠিক আছে তো? আপল্যান্ড মানে কি পাহাড়ি, লন মানে হচ্ছে রাস্তা বা পথ, ঠিক আছে তো? সেই পথ দিয়ে সূর্যকে দেখার জন্য খুব সকালে তাকে দ্রুত পায়ে, হাস্টি টেপ মানে কি দ্রুত পায়ে শিশির মারাতে মারাতে যেতে দেখতাম। কথা বুঝতে পেরেছো? এই কথাটা কে স্মরণ করছে, কার সম্পর্কে বলো? ওই বৃদ্ধ ব্যক্তি যে মারা গেছে, কবি তার সম্পর্কে স্মরণ করতেছে। হ্যাঁ, তাহলে কবি যিনি মারা যাবেন, মানে কবি কিন্তু ফিউচারের কথা এখন মনে করতেছেন তার সম্পর্কে, ঠিক আছে তো? হ্যাঁ, যে হয়তোবা কবির সম্পর্কে কেউ যখন কোনো কিছু জিজ্ঞাসা করবে, তখন হয়তো তার আশেপাশের গ্রামের বা তার পরিচিত কোনো শেফার্ড, তাই তো, সে তখন হয়তোবা ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে এমন কথা বলতে পারে যে তাকে আমরা প্রায় সকালে দেখতাম, খুব সকালে ঘুম থেকে উঠে দ্রুত পায়ে ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওখানে গিয়ে সূর্য দেখার জন্য দ্রুত হেঁটে যেতে দেখতাম। আর কি দেখতাম? দেখো বিভিন্ন জায়গায় কবি যেখানে যেখানে থাকতো সেখানে সেখানে বর্ণনা করা হবে। কবি তো এক জায়গায় থাকতো না, উনি তো ছুটে ছুটে বেড়াতেন, ঠিক আছে তো? তাই বলছে দেয়ার অ্যাট দ্য ফুট অফ ইয়ন্ডার নোডিং বিচ। বিচ মানে বুঝো? না স্যার। আমরা কিন্তু কয়েকটা গাছের নাম পেয়েছিলাম, মনে আছে? গাছের নামটা কি? ইয়ে ট্রি। গাছের গোড়া বোঝায়। হ্যাঁ, ইয়ে ট্রি পেয়েছিলাম, তাই না? তারপর আর কি ট্রি? দেখো বিচ, বিচ হচ্ছে এই জাতীয় বিচ ট্রি, এগুলোকে বলা হয় বিচ। এটা একটা গাছের নাম, ঠিক আছে তো? বলছে এই যে গাছের গোড়াটা একটু খেয়াল করো, কেমন শিকড়গুলো, কেমন না একটু বেশ, এই যে এখানে দেখা যাচ্ছে। আমরা গ্রামের বট গাছ দেখে না, বিশাল বিশাল যে বট গাছগুলো থাকে, তার গোড়ার জি স্যার। শিকড় কেমন হয় বলো? দেখো অনেক বড় হয় স্যার বড় বড় মোটা মোটা হয়। ওল্ড লার্জ ব্যানিয়ান ট্রি, মনে করো যদি একটু দেখি, এই যে দেখো, হ্যাঁ শিকড়গুলো দেখো, এই যেখানে, ঠিক আছে? এই যে এই শিকড়গুলো একটু খেয়াল করো, এর উপর কি বসে থাকা যায়, তাই না? অনেক সময় দেখা যাচ্ছে, এই যে এখানে দেখো, খেয়াল করো এগুলো। তো এখানে বৃষ্টির কথা বলা হয়ে গেছে, যে হয়তো ওল্ড ম্যান বলতেছে ওই যে দেয়ার অ্যাট দ্য ফুট অফ ইয়ন্ডার। ইয়ন্ডার মানে কি? ইয়ন্ডার কথাটা কিন্তু আমরা পেয়েছিলাম এর আগে। ইয়ন্ডার মানে কি? এটা মানে দূরবর্তী, ওই যে ওইখানে ওই বোঝাতে নাকি? দ্যাট, হ্যাঁ দ্যাট, ইয়ন্ডার মানে হচ্ছে দ্যাট, দ্যাট নোডিং বিচ। ওই যে দেখো বাতাসে নড়ছে না, নোডিং মানে কি মাথা নড়ানো, মানে বাতাসে নড়ছে ওই যে বিচ ট্রি, ওটা দেখতে পাচ্ছ? ওখানকার যে ফুট আছে, ফুট মানে কি তার যে সিঁড়ি ইয়ে আছে, কি বলো, শিকড়, ঠিক আছে তো? সেই ফুটে কি আছে? দ্যাট রেডস ইট ওল্ড ফ্যান্টাস্টিক রুট সো হাই, যে গাছের দেখো ফ্যান্টাস্টিক রুটগুলো, দেখো বলছে কি ইটস ফ্যান্টাস্টিক রুটস সো হাই। সো হাই মানে কি রুটগুলো কি নিচে আছে না উপরে উঠে গেছে বলো তো? এই জায়গায় দেখো তো, মাটি থেকে উপরে উঠে আছে না? হ্যাঁ, মাটি থেকে এই যে উপরে উঠে আছে, মাটি থেকে উপরে উঠে আছে। তাই বলছে এর যে ফ্যান্টাস্টিক রুটগুলো যেগুলো হাই হয়ে চারিদিকে জড়িয়ে আছে, রেড মানে কি জড়িয়ে থাকা, দেখো এই যে বলছে দেখো,
যে দ্যাট রেডস ইটস ওল্ড ফ্যান্টাস্টিক রুট সো হাই, তাহলে ওই যে বিচ ট্রি দেখা যাচ্ছে, ওই বিচ ট্রির যে রুটগুলো, তাই তো, যে রুটগুলো কি হয়েছে, জড়িয়ে পেঁচিয়ে উঁচু হয়ে আছে, সেইখানে কি দেখতাম, হিজ লিস্টলেস লেন্থ, লেন্থ মানে এখানে কিন্তু বডি বা শরীর বোঝানো হচ্ছে, লিস্টলেস মানে কি অবসন্ন, মানুষ ক্লান্ত হয়ে, বিশেষ করে গ্রামের মানুষগুলো আগে কি করতো বলতো, ওই গাছের গুড়িতে শুয়ে পড়তো না বলতো গরমের সময়, দেখছো কখনো? জি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে মাঠে গেছে কাজ করতে, খুব গরম, কি হয়েছে, দেখা যাচ্ছে বিশাল একটা বট গাছ আছে হয়তো রাস্তার মোড়ে, ওই ওই যে শিকড় আছে, ওই শিকড়ে হয়তোবা অবসন্ন শরীর নিয়ে শুয়ে পড়ছে। তো এরকম করে কবিকেও হয়তো দেখতো মানুষ, তাই বলছে হিজ লিস্টলেস লেন্থ অ্যাট নোন টাইম, বিশেষ করে কোন সময়, দুপুরের সময় কি করতে দেখতাম, উড হি স্ট্রেস, স্ট্রেস মানে কি ছড়িয়ে থাকা, হাত পা ছড়িয়ে ওই গাছের নিচের যে শিকড় আছে, ওই শিকড়ের উপরে তাকে শুয়ে থাকতে দেখতাম। ঠিক আছে তো? তাই বলছে দেয়ার এট দ্য ফুট অফ ইয়ন্ডার নোডিং উইচ দ্যাট রেডস ইট ওল্ড ফ্যান্টাস্টিক রুটস সো হাই, হিজ লিস্টলেস লেন্থ অ্যাট নুন টাইড উড হি স্ট্রেচ, তাহলে হাত পালে শুয়ে থাকতো এবং কি করতো, অ্যান্ড পোর আপন দ্য ব্রুক, এবং ওই শিকড়ের উপরে শুয়ে শুয়ে সে এক নিষ্ঠে চেয়ে থাকতো। পোর আপন মানে কি, ডিপলি, মনোযোগের সহিত চেয়ে থাকা। কোন দিকে চেয়ে থাকতো, দা ব্রুক, ব্রুক মানে বুঝো তো, ছোট না। নদী স্যার। এটা হচ্ছে নালা বা খাল টাইপের, ঠিক আছে তো, নালা বা খাল টাইপের। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে শুধু এটা সিঁড়িটাই দেখা যাচ্ছে, আমি যদি একটু ব্রুক দেখাই, ব্রুক, এই যে দেখতে পাচ্ছ এরকম, এই যে এটা যেমন, হ্যাঁ, দেখো ব্রুক মানে হচ্ছে স্মল স্ট্রিম, ঠিক আছে, স্ট্রিম বা ক্যানাল, হ্যাঁ, যেখান দিয়ে মোটামুটি পানি যায়। তা মনে করো এইটা যদি ধরি, এর পাশে মনে করো একটা বিশাল বিচ ট্রি আছে, আর এক সিঁড়ির এই যে শিকড় আছে, সেই শিকড়ের উপরে আমাদের কবি শুয়ে শুয়ে দুপুরবেলায় এখান দিয়ে যে পানি যাচ্ছে সেগুলোকে সে দেখছে। মানে খুবই একাগ্র মানুষ, তাই তো, একনিষ্ঠ মানুষ, এই যেগুলো যেমন দেখতে পাচ্ছ, মানে কোনো কিছুতে সে খুবই মনোযোগের সহিত থাকতো, প্রকৃতির সাথে, মানে কবি এগুলো নিজেরাই কাজ করতো হয়তো, তাই কবি করছে যে কবি যা যা করতো মানুষ তো তা জানে, তাই না? কবি মারা গেলে তখন কবির সম্পর্কে এমন ভাবে বলবে, দেখো দ্যাট ব্যাবলস বাই, ব্যাবলস মানে কি, মানে বাবল তুলতে তুলতে তখন এই ব্রুক দিয়ে, দেখো তো এই যখন পানি, তখন পানির ভিতরে কি ফেনা তৈরি হচ্ছে না, এখান দিয়ে দেখো তো, এই যে সাদা, এগুলো কি সাদা, কি ফেনা না? জি স্যার। এই যে পানিগুলো যখন বয়ে যাচ্ছে তখন কিন্তু বাবল বা ফেনা তৈরি হচ্ছে, তাহলে ফেনা তুলে যে পানিগুলো বয়ে যাচ্ছে সেগুলো বসে বসে কবি হয়তো বা কি করছে, ওখানে শুয়ে 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 এগুলো এক নিষ্ঠে দেখছে। অতএব এগুলো হয়তো কবি করতে অভ্যস্ত ছিল, তার আশেপাশে বা তার গ্রামের মানুষ এগুলো হয়তো দেখেছে। তো কবি মারা যাওয়ার পর যদি কেউ কবি সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন এইভাবে বলবে যে এই কাজ করতে তাকে দেখা হয়েছে। তাহলে কয়টা কাজ দেখা হলো বলো, কয়টা বলা হলো কবি সম্পর্কে, কয়টা কাজ? বলতে পারবা কেউ? দুইটা, হ্যাঁ, এ পর্যন্ত তিনটা, এ পর্যন্ত আমরা দুটা জানলাম, দুইটা। একটা হলো কি, ওই যে ভোর বেলায়, হ্যাঁ, দ্রুত পায়ে হেঁটে সূর্য দেখতে যাওয়া, নাকি? জি স্যার, আর একটা হলো কি, এই যে দুপুর বেলায় বিশাল শিকড়ে গাছের বসে থাকা। শুয়ে ওই নদীর পানি দেখতে যাওয়া, খালের পানি বা নদীর পানি যে বয়ে যাচ্ছে ওটাকে এক নিষ্ঠে দেখতে যাওয়া। পুরো মানে কি দেখা, তাহলে দেখো there at the foot of that beech tree that has dangling branches and naked roots which rise high in a complex shape, he was often seen at noon lying lazily and thoughtfully gazing at the stream flowing by. Flowing মানে কি, বয়ে যাওয়া, ওই ব্যাবল মানে ওটা। এবার নেক্সট আরেকটা কাজ, হার্ড বাই ইয়ন উড, ইয়ন মানে ইয়ন্ডার, হচ্ছে ওই যে একটা বন দেখতে পাচ্ছ না, উড মানে কিন্তু বন, হ্যাঁ, বা বন বা জঙ্গল বোঝায়। বলছে ওই যে দূরের যে বন বা জঙ্গলটা দেখা যাচ্ছে না, নাও স্মাইলিং অ্যাজ ইন স্কর্ন, তাকে আমরা দেখতাম মাঝে মাঝে ওই বনের দিকে যেতে। কথা বুঝতে পারছো? এবং যখন দেখতাম তখন সে যখন যেত তখন কি থাকতো, এক ধরনের স্কর্নফুল স্মাইলিং থাকতো তার ঠোঁটে। স্কর্নফুল স্মাইলিং মানে কি বলতো,
স্মাইল মানে কি হাসা, আর স্কর্নফুল মানে কি, স্কর্ন মানে কি মানে ভ্রুকুটির একটা হাসি, না মানে ঠাট্টামূলক একটা হাসি, তাকে হাসতে দেখতাম। তাহলে দেখো হার্ট বাই ইওর উড নাও স্মাইলিং অ্যাজ ইন স্কর্ন, এবং ওইভাবে পাগলের মতো আর কি। পাগলরা করে কি জোরে জোরে কথা বলতে বলতে বিড় বিড় করতে করতে হাসতে হাসতে যায় না, বলো তো? জি স্যার। কবিকে হয়তো পাগল বলবে এরকম আর কি। তাই বলছে মাটারিং ইজ ওয়েওয়ার্ড ফ্যান্সি হি উড রোভ। যখন সে দ্রুত পেয়ে পাগলের মতো দ্রুত পায়ে হেঁটে যেত, তখন তাকে আমরা দেখতাম কি করতে, মাঝে মাঝে ওইরকম ঠাট্টামূলক হাসি হাসতে হাসতে যেত, অথবা মাটারিং বিড়বিড় করতে করতে যেত। তার ওয়েওয়ার্ড ফ্যান্সি, ওয়েওয়ার্ড ফ্যান্সি মানে কি তার নিজস্ব চিন্তা ভাবনা, তার কল্পনা দিয়ে কি ভাবছে না ভাবছে সেইগুলো ওই বিড়বিড় করে বলতে বলতে যেতে দেখতাম। ঠিক আছে তো, এটা হলো তৃতীয়। আর একটা ইমেজ কি, কখনো কখনো তাকে আমরা দেখতাম নাও ড্রুপিং। ড্রুপিং মানে কি, একদম মানুষ ক্লান্ত হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে যেমন মাথা নিচু করে বসে থাকে না, ওটা হলো ড্রুপিং ম্যান। দেখো আমরা যদি ড্রুপিং ম্যান যদি আমরা দেখি, এই যে দেখো মানে একটা বিষণ্ণ, ঠিক আছে তো, এইরকম মানুষ দেখো ড্রুপিং। কারণ কি তার মেজাজ হয়তো খুবই খারাপ, খুবই দুঃখপূর্ণ, এই যে দেখো অবসন্ন। কখনো কখনো তাকে আমরা দেখতাম এইভাবে কি করতে, ড্রুপিং। দেখো নাও ড্রুপিং ও ফুল অন লাইক ওয়ান ফরলন। ফরলন মানে কি একাকী, নির্জন, সেপারেটেড। তাই তাকে আমরা দেখতাম ও ফুল ম্যান হিসাবে। ও ফুল ওয়েন, ওয়েন মানে হচ্ছে ম্যান ধরবা এখানে, ঠিক আছে তো। ও ফুল ম্যান হিসাবে তাকে দেখতাম লাইক ওয়ান ফরলন, যার কোনো বন্ধু বান্ধব নেই, একাকী, ঠিক আছে, ওরকম দুঃখ ভারাক্রান্ত একজন মানুষ হিসাবে তাকে আমরা দেখতাম। অথবা মাঝে মাঝে তাকে দেখতাম কি হবে, ক্রেজড উইথ কেয়ার অর ক্রসড ইন হোপলেস লাভ। একজন মানুষ বিশেষ করে একাকী কখন হয়ে পড়ে, যখন সে তার পারিবারিক, তাই তো, মানে কি বিভিন্ন কাজের চাপে হতাশ হয়ে যায়, তখন যেমন দেখা হয়। অথবা হোপলেস লাভ, প্রেমে ব্যর্থ হয়ে, ক্রসড ইন মানে কি ব্যর্থ হওয়া, ক্রসড ইন হোপলেস লাভ। তাহলে মানুষ প্রেমে ব্যর্থ হলে যেমন ভাবে থাকে, অথবা মানুষ যখন পারিবারিক বিভিন্ন দায়িত্বের চাপে পড়ে একদম এক্সস্টেড হয়ে থাকে, তখন যেভাবে মানুষজনকে আমরা দেখি, ঠিক ওইরকম ভাবে তাকে আমরা মাঝে মাঝে দেখতাম বসে থাকতে। ঠিক আছে তো। তাহলে কখনো কখনো তাকে দেখতাম কি, ওই যে বন আছে ওর বনের দিকে যেতে, এবং কেমন করে যেতে দেখতাম, কখনো কখনো হাসতে হাসতে, কখনো কখনো নিজের মনে বিড়বিড় করতে করতে যেতে দেখতাম। আবার কখনো কি দেখতাম, যে কোনো এক জায়গায় হয়তো চুপচাপ বসে আছে, একা একই, যেন নির্জন, তাই তো, ব্যক্তি, একাকী ব্যক্তি, তার যেন বন্ধু বান্ধব কেউ নেই, ঠিক আছে তো, হতাশ অবস্থায় তাকে আমরা দেখতাম। কি কথা বুঝতে পারছো, কি বলা হলো? জি স্যার। তাহলে দেখো, he was often seen to wander by that wood. Sometime he was seen to smile in scorn. Sometime he was heard to speak to himself. এই একাই মারার মানে কি, একাকী কথা বলা, in low voice about his peculiar ideas. At some other times he was seen to walk like a man frustrated in love, or with his love hanging downwards. Or sometime like a sad man pale in anxiety, and sometime like a man, দেখো এই যে man mad with cares, পারিবারিক চাপে পড়ে ম্যাডের মতো হয়ে যাওয়া অবস্থায় যেন মানুষ থাকে, ওরকম ভাবে তাকে আমরা দেখতাম। তাহলে আমরা বিভিন্নভাবে, তাহলে গ্রামের মানুষ কবিকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখতো। কিন্তু হঠাৎ করে কি ঘটনা ঘটলো দেখো, ওয়ান মর্ন, হঠাৎ করে একদিন সকালে, আই মিসড হিম, মানে কি তাকে আর আমরা দেখলাম না। অন দ্য কাস্টম হিল, সে যে সকালবেলায় ওই যে পাহাড়ে যেত গিয়ে সূর্য দেখতো, সেখানেও তাকে আমরা দেখলাম না। অ্যালং দ্য হিথ নিয়ার হিজ ফেভারিট ট্রি, ওই যে একটা ফেভারিট ট্রি আছে তার বীজ ট্রি, যার শিকড়ের উপরে শুয়ে সে যে ওই যে নদীর পানি দেখতে বা খালের পানি বয়ে যাওয়া দেখতো, সেখানেও তাকে আমরা একদিন দেখলাম না। অ্যানাদার কেম, মানে আর একটা দিন আসলো, আরো একটা দিন চলে গেল, তখনও দেখলাম না। নর ইয়েট বিসাইড দ্য রিল, নর আপ দ্য লন, নর অ্যাট দ্য উড ওয়াজ হি, তাকে আমরা ওই খালের পাশে, আমরা ওই পাহাড়ের উপরে, অথবা ওই বনের পাশে কোথাও তাকে আমরা দেখলাম না। কাকে দেখলাম না বলো? কবিকে স্যার। এই কথাগুলো কি মানে কে বলছে? ওই গ্রামের বৃদ্ধ লোকটা বলছে। That was one morning I did not find him walking over the wasteland to the hill to watch the sun rising.
He was not also not seen at the foot of the tree. Another day came, but he was not seen near the stream or in the grassy patch on the top of the hill or by the wood. কোথাও তাকে আমরা দেখলাম না। তারপরের দিন, the next, তারপরে কেমন হলো? the next day, দেখো the next with dirges due in sad array, with dirges, হ্যাঁ, ডিউ ইন স্যাড অ্যারে। অ্যারে মানে বুঝো তো, পোশাক। মানুষ, মৃত মানুষদেরকে কবরে যখন নিয়ে যায় কবর দেওয়ার জন্য, তখন মানুষ কি ধরনের পোশাক পরে থাকে? খুব জাঁকজমকপূর্ণ, মানে সাদা কাপড় স্যাড, তাই তো, স্যাড পোশাক, তাই তো। বিশেষ করে কালো পোশাক পরে অনেকে আছে না, বিভিন্ন ধর্মে দেখবো যে কালো পোশাক পরে কবর নিয়ে যাচ্ছে, দুঃখের একটা চিহ্ন। আর সাথে সাথে কি হয়? ডার্জেস, ডার্জেস মানে বুঝো, মানে বিভিন্ন ধর্মতে মানুষকে যখন কবরে নিয়ে যায় তখন দেখবা যে এক ধরনের মানে মৃত্যুর সঙ্গীত বা মৃত্যুর ওই যে মানে কি বলবো, যেমন হিন্দু ধর্মে যখন নিয়ে যায় তখন কি করতে করতে নিয়ে যায় বলতো? দেখবো যে ঢোল বাজিয়ে গান করতে করতে নিয়ে যায়। দেখছো না বিভিন্ন সিনেমা নাটকগুলো দেখছো? বা হিন্দু ধর্মে কি আছে? মুসলিম ধর্ম এরকম করে, হচ্ছে যে সূরা টুরা পড়ে হ্যাঁ, নিয়ে তার যায়, মুসলিম হিন্দু ধর্মে ধর্মে তোমাদের গান সূরা পড়ে বা কোনো বাণী। খ্রিস্টান ধর্ম দেখা যাচ্ছে যে কোরাস গাইতে গাইতে নিয়ে যায়। মানে প্রত্যেক ধর্মেই ওইরকম কোনো মানে কি ফিউনারেল সিস্টেমের কিছু মিউজিক্যাল বা সং বা পোয়েম বা কোনো ওই যে ছন্দ যেটা বলতেছো বা ভার্স, এগুলো করতে করতে নিয়ে যায়। তো এরকম আর ডায়ার্স ইজ আ solemn song, poem or a piece of music that express grief and mourning for the dead, often performed at a funeral or as a memorial. সেটা হতে পারে তাকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে তখন হতে পারে, অথবা মেমোরিয়াল হিসাবেও হতে পারে। তো এরকম হঠাৎ করে একদিন দেখলাম যে এরকম মৃত্যু সঙ্গীত গাইতে গাইতে, শোকর সঙ্গীত গাইতে গাইতে, তাই তো, স্যাড পোশাক পরে কি করছে? স্লো থ্রু দ্য চার্চ ওয়ে পাথ। তাহলে চার্চ ওয়ে পাথ দিয়ে তাকে কি করা হচ্ছে? স্লোলি উই স হিম বোর্ন। বোর্ন মানে কি? নিয়ে যাওয়া। তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ কি? কবি কি বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে। হ্যাঁ, কবি মারা গেছে। তাহলে এতদিন কবিকে আমরা কোথাও দেখছিলাম না, হয়তো কবি অসুস্থ ছিলেন। তারপর 3 দিনের দিন দেখলাম যে অনেক মানুষ, তাই তো, শোকের পোশাক পরে শোকের গান গাইতে গাইতে কবিকে ওই চার্চের দিকে নিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছ? চার্চের দিকে নিয়ে যেতে দেখলাম, তার মানে কবি মারা গেছেন। অতএব এবার ওই যে শেফার্ডটা, যে লোক জানতে চেয়েছিল তাকে বলতেছে। কারণ কি? কবির এখন শেফার্ডটা কেন জিজ্ঞাসা করেছিল কবির কথা বলো তো? কখন জিজ্ঞাসা করেছিল? কবির ওই কবরটা দেখেই তো, নাকি? জি স্যার। কবির কবরটা দেখেই এরকম, যে কবর থাকলে এরকম মানুষ দেখেই জানতে চাইবে এটা কি, বা পরিচিত হলে তার সম্পর্কে দোয়া করবে, প্রার্থনা করবে, তাকে স্মরণ করবে। ঠিক এই ঘটনাটা কবির ক্ষেত্রেও হয়তো ঘটতে পারে বলে কবি আগে থেকে মনে করতেছে। তখন হয়তো বা ওই যে শেফার্ডটা তখন হয়তো ওই পথিককে এসে বলবে, অ্যাপ্রোচ অ্যান্ড রিড, যে আগে আসেন এবং এগুলো পড়েন, ফর দাও কানস রিড, কারণ আপনি তো পড়তে পারেন। এই যে কবরের উপরে যে লেখা আছে না, এইগুলো একটু পড়েন। কারণ কি? গ্রেভড অন দ্য স্টোন বিনিথ ইউ এইজ থর্ন। হ্যাঁ, কারণ এই যে গ্রেভড অন দ্য স্টোন, গ্রেভ মানে কি? খোদাই করে লেখা। বিনিথ ইয়ন এইজ থর্ন, ইয়ন এইজ থর্ন মানে ওই যে গাছ, তাই তো, একটা থর্নি ট্রি, ওই ট্রিয়ের নিচে যে গ্রেভটা আছে, ওই গ্রেভের উপরে যে টম স্টোন বা স্টোন আছে, এই স্টোনের উপরে যে ইনস্ক্রাইব করে বিভিন্ন জিনিস লেখা আছে, আপনি সেটা পড়েন। পড়লেই বুঝতে পারবেন কবি সম্পর্কে এখানে কি কি বলা আছে। কারণ কি? আপনি তো পড়তে পারেন। ফর দাও কানস রিড, কানস মানে বুঝো তো ক্যান। তৎকালীন সময় এগুলো আর্কেইক ওয়ার্ড বলা হয়। আর্কেইক ওয়ার্ড মানে হচ্ছে আধুনিক ইংলিশে যে ধরনের স্পেলিং আমরা দেখতে পাই তার থেকে একটু ডিফারেন্ট। বুঝতে পেরেছো? তো এইভাবে বলবে। এবার কি লেখা আছে এই যে, এখন একটু খেয়াল করো। এপিটাপ বুঝো তো? হোয়াট ইজ এপিটাপ? এটা আসে পরীক্ষায়। হোয়াট ইজ এপিটাপ? এপিটাপ মানে হলো কোনো মানুষ মারা গেলে তার কবরের উপরে এই যে এরকম যে স্টোন দেওয়া হয়, এই স্টোনের উপরে তাকে স্মরণ করে রাখার জন্য স্মৃতিমূলক যে কথাগুলো লেখা থাকে সেটাকে বলা হয় এপিটাপ। দেখো, an epitaph is a brief inscription on a tombstone or monument honoring a deceased person. ডিসিজ মানে মৃত ব্যক্তি। হ্যাঁ, তাহলে মৃত ব্যক্তিকে স্মরণ করে
তাই তো, তার সম্মানে এইরকম পাথরের উপরে যদি কোনো কিছু লেখা থাকে খোদাই করে, তাহলে সেটাকে বলা হয় কি? টমস্টোন। মনে থাকবে? সবাই কি লাইনে আছো তো? জি স্যার এই যে দেখো, এই কবরের উপর যেমন লেখা হয়েছে এখানে, এই দেখো সুন্দর করে লেখা আছে, এই কবরের এই স্টোনে লেখা হয়েছে, এই কবরে দেখো এই স্টোনে লেখা হয়েছে, এই কবরের এই জায়গায় লেখা হয়েছে, দেখো হ্যাঁ? দেখো এরকম ভাবে যে স্টোন থাকে, এগুলো হলো টমস্টোন। এই টমস্টোনের উপরে যে লেখাগুলো থাকে এগুলো বলা হয় এপিটাফ। মনে থাকবে তো? তো আমাদের কবি সম্পর্কে কি এপিটাফ লেখা আছে? দেখো, সে কবি সম্পর্কে যে এপিটাফে লেখা আছে সেটা এরকম যে, তাহলে এই পর্যন্ত দেখো, ইনভার্টেড কমা মানে কি? এই পর্যন্ত ওই শেফার্ডের কথা শেষ। তাহলে শেফার্ডের কয়টা স্টেঞ্জা? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা। তাহলে চারটা কিন্তু আমাদের এই হোয়ারি হেডেড সোয়াইনের কথা। সরি, এখানে আছে পাঁচটা, এখান থেকে শুরু। দেখো ইনভার্টেড কমা এখান থেকে শুরু, আর এইখানে গিয়ে কিন্তু শেষ। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। এরপর আমরা সরে আসলাম, এইটা কারো কথা না, এটা হচ্ছে কি ওই এপিটাপে কি লেখা আছে সেটা দেখো। এখানে লেখা আছে, হিয়ার রেস্ট হিজ হেড আপন দ্য ল্যাপ অফ আর্থ। বলছে মাটির কোলে, দেখো ল্যাপ মানে কি? কোলে না? তাহলে মাটির কোলে মাথা রেখে রেস্ট নিচ্ছে। কে রেস্ট নিচ্ছে? আ ইউথ। তাহলে এটা বাংলা হচ্ছে এরকম যে, হেয়ার আর ইউথ রেস্ট ইজ হেড আপন দ্য ল্যাপ অফ আর্থ। তার মানে কি একটা ইউথ এই মাটির কোলে মাথা রেখে এখন শুয়ে আছে নাকি? এবং যে ব্যক্তি কেমন ছিল? টু ফরচুন অ্যান্ড ফেম আর নন। যে ইউথ ফরচুন বা ফেমের কাছে খুব একটা কি ছিল না? পরিচিত। মানে পরিচিত। তার কোনো খ্যাতি নেই, তার কোনো বিশাল সৌভাগ্য নেই, সে খুবই সাধারণ জীবনযাপন করেছে। ফেয়ার সাইন্স ফাউন্ড নট অন হিজ হাম্বল বার্থ। হাম্বল বার্থ মানে কি? খুবই গরিব পরিবারে জন্মগ্রহণ করা। বলতে যে খুবই গরিব বা ছোট পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও ফেয়ার সাইন্স ফাউন্ড নট। এখানে সায়েন্স মানে আমরা বুঝবো কি? জ্ঞান, বিজ্ঞান বা নলেজ। নলেজ তাকে ফ্রাউন করেনি বা ত্যাগ করেনি। মানে মূল কথা কি? যে সে একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করলেও সে মোটামুটি কি ছিল? শিক্ষিত ছিল। ঠিক আছে তো? সায়েন্স ফাউন্ড নট, সায়েন্স তাকে ফাউন্ড করেনি মানে সায়েন্স তাকে গ্রহণ করেছে। আর গ্রহণ করেছে মানে কি? সে মোটামুটি নলেজেবল নাকি? তার আধুনিক শিক্ষায় কিছুটা শিক্ষা আছে। and marked, দেখো and melancholy marked him for her own। দেখো এখানে একটু খেয়াল করো তো, কয়টা ওয়ার্ডকে পার্সনিফাই করা হয়েছে এইটুকুর ভিতরে? বলো, এই স্টেজের ভিতরে বলো, বলতে পারবা? স্যার আবার একটু বলেন, বুঝতে পারিনি। মানে এই স্টেঞ্জার মধ্যে কতগুলো ওয়ার্ড আছে যেগুলোকে পার্সনিফাই করা হয়েছে? কোন কোন বিষয়গুলোকে? জ্ঞানকে পার্সনিফাই করা হয়েছে। আচ্ছা, আর্থকে, মায়ের কোলে বাচ্চারা শয়, আর এখানে কার কোলে শুয়ে আছে? ওই আর্থের আর্থের পৃথিবীর কোলে। হ্যাঁ, তাহলে আর্থের কোলে, তাহলে আর্থকে এখানে পার্সনিফাই করা হয়েছে। অন্যদিকে ফরচুন তাকে চিনতো না, মানে ফরচুন এই ইউথকে চিনতো না, তাহলে ফরচুনকে পার্সনিফাই করা হয়েছে। ফেম তাকে চিনতো না, তাহলে ফেমকে পার্সনিফাই করা হয়েছে। ফেয়ার সায়েন্স, তাই তো, এই যে ভালো জ্ঞান, মানে মোটামুটি মডেস্ট যে নলেজ বা সায়েন্স, এটা তাকে কখনো ঠাট্টা করেনি বা তাকে এড়িয়ে যায়নি, তার মানে সে শিক্ষিত ছিল। আরটা কি? মেলানকলি মার্কড হিম ফর হার ওন। মেলানকলি এখানে হার কিন্তু দেখো মেয়ে হিসাবে। অনেক সময় এরকম আছে না যে অনেক মেয়েরা কোনো ছেলেকে পছন্দ করলে সবসময় তাকে মার্ক করে রাখে, তার সাথে থাকতে চায়, এরকম না ব্যাপারটা? এখানে মেলানকলি মানে কি? দুঃখ। দুঃখ যেন আমাদের কবিকে মার্ক করে রেখেছিল। কি হিসাবে? তার নিজের হিসাবে। তার মানে কি? কবি সবসময় কেমন থাকতেন? আনন্দিত না দুঃখিত? দুঃখিত। তার মানে মেলানকলি তাকে মার্ক করে নিয়েছিল নিজের বলে, তার মানে দুঃখ তাকে নিজের করে নিয়েছিল। তার মানে কবির জীবন সবসময় দুঃখদায়ক ছিল। তো দেখো, কবি কিন্তু সরাসরি না বলে বিভিন্ন অ্যাঙ্গেলে কথাগুলো বলছেন। বলা হয়নি যে সে মানে অত বেশি ফ্যামিলিয়ার ছিল না, বা সে
তাই তো গরিব পরিবারে জন্মগ্রহণ করলেও সে শিক্ষিত ছিল, তবে তার জীবনটা ছিল দুঃখপূর্ণ, এরকম বলতে পারতেন না কবিতায়? বলো। কিন্তু তিনি জি কত স্যার। সুন্দর করে গুছিয়ে টুছিয়ে বলেছেন। এর মানে হলো, here lies a man, his head on the pillow of earth. During his youth he was unfortunate and he did not have any name and fame. এই যে বলছে, হ্যাঁ, যে আনফরচুনেট ছিল এবং তার কোনো খ্যাতি ছিল না। Though he came of a simple family, humble birth মানে কি সিম্পল ফ্যামিলি, he was not ignorant, তারপরে সে কিন্তু একদম অশিক্ষিত ছিল না। However, যাই হোক, he led a sad life। দেখো, melancholy marked him for a known মানে হচ্ছে he led a sad life, সে খুবই দুঃখদায়ক, তাই তো, দুঃখপূর্ণ জীবন যাপন করতো। কথা বুঝতে পেরেছো কিভাবে বলছে কবি? জি স্যার। তাহলে এইটা কিসে আছে? কবির এপিটাফে লেখা আছে এটা। আর কি লেখা আছে? বলছে লার্জ ওয়াজ হিজ বাউন্টি, সে কিন্তু খুব মানে কি, বাউন্টি মানে কি বলবো, মহানুভব ব্যক্তি ছিল। বাউন্টি মানে বোঝায় যার খুব দয়া মায়া আছে মানুষের প্রতি, ঠিক আছে তো? তাহলে লার্জ, তার বাউন্টি ছিল কেমন? লার্জ। তাহলে লার্জ ওয়াজ হিজ বাউন্টি, হিজ বাউন্টি ওয়াজ লার্জ, মানে তার হৃদয় ছিল অনেক বড়। অ্যান্ড হিজ সোল সিনসিয়ার, এবং তার আত্মা ছিল কি, খুবই একাগ্র। কার প্রতি? মানুষের প্রতি, নাকি? অ্যান্ড হেভেন, হেভেন, হেভেন মানে কি, স্বর্গ, নাকি? স্বর্গ বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? গডকে বোঝানো হচ্ছে। গড কি করেছে? ডিড আ রিকম্পেন্স অ্যাজ লার্জলি সেন্ড। তাহলে যেহেতু সে গরিব পরিবারে জন্মগ্রহণ করেছে, এই হয়তোবা সে বঞ্চিত ছিল, কিন্তু গড তাকে কি করেছে? রিকম্পেন্স করেছে। রিকম্পেন্স করা মানে কি? ক্ষতিপূরণ করে দেওয়া। অ্যাজ লার্জলি সেন্ড, কারণ গড তার উপর বর্তিয়েছিল, মানে কি, দিয়েছিল, প্রচুর পরিমাণে দিয়েছিল। কি দিয়েছিল বলো? হয়তো জ্ঞান, বুদ্ধি ইত্যাদি। কি দিয়েছিল আসলে? পরের লাইন আমরা পাবো। বলছে দেখো, হি গেভ টু মিজারি অল হি হ্যাড। মিজারি মানে কি? দুঃখে কষ্টে থাকা মানুষকে সে দিত যা তার ছিল। তার কি ছিল বলো? তাহলে মিজারি মানে দুঃখ কষ্টে থাকা মানুষকে সে দিত। কি দিত? অল হি হ্যাড, তার যা ছিল তাই দিত। কি ছিল তার বলো? জ্ঞান। না, এই যে পাশে লেখা আছে আর টিয়ার। টিয়ার মানে কি? ও, মানে শান্ত, কান্না। দুঃখ, কান্না, হ্যাঁ, মানে দুঃখী মানুষের সাথে একটু দুঃখ শেয়ার করা, এটুকুই তার করার ছিল। সে তো গরিব, তাই তার হয়তো অনেক ধন সম্পদ ছিল না, কিন্তু গড তাকে একটা জিনিস দিয়ে ক্ষতিপূরণ করে দিয়েছিল। সেটা কি? যে তার একটা বড় হৃদয় দিয়েছিল। বুঝতে পারছো কি বলতে চাচ্ছি এখানে? যে হয়তো গড তাকে অনেক ধন সম্পদ, অনেক জ্ঞান দেয়নি, কিন্তু তার একটা সুন্দর হৃদয় দিয়েছিল, তাই তো, মহানুভব একটা হৃদয় দিয়েছিল। সেই হৃদয়ের কারণে সকল দুঃখিত গরিব মানুষের প্রতি অন্তত সে কি করতে পারতো? চোখের জল দিয়ে তাদের সাথে একটু কষ্ট শেয়ার করতে পারত। বুঝতে পেরেছ? অ্যান্ড হি গেইন ফ্রম হেভেন, এবং সে হেভেনের কাছ থেকে একটা জিনিস গেইন করেছিল। অ্যান্ড ইট ওয়াজ অল হি উইশ, আর এটাই সে চাইতো আজীবন। তাহলে সে হেভেনের কাছ থেকে কি আশা করতো? আ ফ্রেন্ড। কি আশা করতো? একজন ভালো সঙ্গী বা একজন ভালো ফ্রেন্ড আশা করতো। আর হেভেন তাকে একটা ভালো ফ্রেন্ড দিয়েছিল। তাহলে তার ফ্রেন্ডকে বলো? গড নিজেই। হ্যাঁ, গডকে সে তার বন্ধু হিসাবে পেয়েছিল, মানে হেভেন নিজেই তার জন্য একটা ফ্রেন্ড পাঠিয়েছিল। আর সেই ফ্রেন্ডটাকে মানে গডের উপস্থিতি, হ্যাঁ, গডের ভালোবাসা সে অর্জন করেছিল। তাই বুঝতে দেখো, হি ওয়াজ অনেস্ট অ্যান্ড লার্জ হার্টেড পারসন। হ্যাঁ, গড অ্যাডুকেটলি গেভ হিম কম্পেনসেশন ফর হোয়াট হি ডিড নট গেট অন আর্থ। হ্যাঁ, পৃথিবীতে হয়তো অনেক কিছু পায়নি, তার জন্য তার একটা বড় হৃদয় দিয়ে তার ক্ষতিপূরণ করে দিয়েছিল। হি কুড নট অফার এনিথিং বাট টিয়ার্স বিকজ হি ওয়াজ পোর। সে যেহেতু হাম্বল পরিবারে জন্ম করেছে, গরিব, তাই সে অন্যের দুঃখ কষ্টে চোখের জল ছাড়া আর কিছু দিতে পারতো না। হি রিসিভড গডস ফ্রেন্ড, দেখো, গডস ফ্রেন্ডশিপ দ্যাট হি আর্নেস্টলি ডিজায়ার, দো হি ডিড নট গেট ইট ফ্রম দ্য এক্সপেক্টেড পারসন ডিউরিং হিজ লাইফ। মানে কি, তার হয়তো ভালো কোনো বন্ধু বান্ধব ছিল না পৃথিবীতে, তার হয়তো কোনো ভালো বন্ধু বান্ধব ছিল না, এই জন্য সে নির্জন থাকতো, তাই না? একাকি থাকতো না। কখনো সে ভোরবেলায় উঠে সূর্য দেখতে হতো একাকি, কখনো নদীর পাশে বসে নদীর পানি চলা দেখতেছে, কখনো দেখা যাচ্ছে বনের পাশে একাকি ঘুরঘুর করছে। তার মানে কি, তার ব্যক্তিগত জীবনে যেহেতু তার ধন সম্পদ নেই, তার যেহেতু টাকা পয়সা নেই, তার কোনো ভালো বন্ধুও জোটেনি, তাই না? কিন্তু গড তাকে তার বন্ধুত্ব দিয়েছিল, মানে কি, গডের উপস্থিতি সে হয়তো তার জীবনে ফিল করেছিল।
কথা বুঝতে পেরেছো কি বললো? জি স্যার। এবার হচ্ছে কি, তাহলে এই তিনটা হচ্ছে কিন্তু এপিটাপ, তাহলে এপিটাপে এগুলো লেখা আছে। তারপরে নো ফার্দার সিক ইজ মেরিট টু ডিসক্লোজ। অতএব এখন এই ব্যক্তির কি কি মেধা ছিল, কি কি ভালো গুণ ছিল, সেগুলোকে আর খোঁজার দরকার নেই। নো ফার্দার সিক, তাই তো, টু ডিসক্লোজ হিজ মেরিটস, মানে এরকম সেন্টেন্সটা, নো ফার্দার সিক টু ডিসক্লোজ হিজ মেরিটস, মানে কি তার এত মেধা, তার এত বুদ্ধি আর খুঁজে খুঁজে বের করে ডিসক্লোজ করার দরকার নেই। অর ড্র হিজ ফেলিটিস ফ্রম দেয়ার ড্রেড অ্যাওয়ার্ড, এমনকি তার যদি কোনো ফেলিটি থাকে, দোষ থাকে, তার যদি কোনো খারাপ গুণও থাকে, তাহলে অন্তত তার এই ড্রেড অ্যাওয়ার্ড থেকে সেগুলো আর টেনে বের করার দরকার নেই। ড্রেড অ্যাওয়ার্ড কোনটা বলো? তার এই ভয়ানক খারাপ। ড্রেড মানে কি? ভয়ানক। অ্যাওয়ার্ড মানে কি? বাসা। কোনটা তার বাসা আপাতত? মৃত মানুষের বাসা কোনটা? কবর। কবর, হ্যাঁ। তাই বলছে তার ওই কবর থেকে তার ওই খারাপ গুণগুলোকে টেনে বের করার দরকার নেই, সে তো মারাই গেছে। অতএব তার ভালো গুণ হোক, তার মন্দ গুণ হোক, তাকে আর তার ওই গুণের কথা বলে, তার দোষের কথা বলে তাকে আর ডিস্টার্ব করার দরকার নেই। সে শান্তিতে শুয়ে আছে, সে শুয়ে থাকুক। কারণ কি, দে আর দে, দে বলতে বোঝাচ্ছে কি, দে আর দে মানে সেখানে তারা, তারা বলতে এই তার মেরিট এবং তার ফেরিটিস। তাহলে মেরিট মানে ভালো গুণ, আর ফেরিটি মানে কি? খারাপ গুণ বা দোষ ত্রুটি, নাকি? তাহলে বলতেছে তারা কি করতেছে, তারা অ্যালাইক, একইভাবে, সে ভালো গুণ আর মন্দ গুণ একইভাবে কি করছে দেখো, বলছে কি ইন ট্রিমলিং হোপ, মানে কি এক ধরনের ভয়ার্ত আশা নিয়ে তারা কি করছে, রিপোজ মানে অবস্থান করছে। তার মানে কবির সাথে তার দোষ গুণগুলো ওই কবরের মাটির ভিতরেই, কবরের ভিতরে তার সাথে অবস্থান করছে। কিসের জন্য অবস্থান করছে? কিয়ামতের জন্য, নাকি? যখন আসবে সবাইকে আবার তোলা হবে, না? জি স্যার। তাই বলছে দ্য বুজুম অফ হিজ ফাদার অ্যান্ড হিজ গড। রিপোজ মানে কি? অবস্থান করা। কোথায় আছে সে এখন? দ্য বুজুম অফ হিজ ফাদার অ্যান্ড হিজ গড। সে এখন আছে তার ফাদার এবং তার গডের বুজুম বা বুকে। এখানে গড ফাদার কেন বলা হয়েছে? কারণ সে হচ্ছে ক্রিয়েটর, তাই না? তাহলে গডকেই ফাদার মানে একই জনকে বোঝানো হচ্ছে। সে এখন তার ফাদার এবং গডের বুকের উপরে সে এখন অবস্থান করছে। মানে বলতে চাচ্ছে কবর মানে মরে যাওয়ার পর সে অন্তত গডের সাথেই অবস্থান করছে। অতএব তাকে এখন তার ওই দোষ গুণগুলো খুঁজে, তাই তো, তাকে ওই কবরের তার মাটিতে যে শান্তিপূর্ণভাবে শুয়ে আছে ওখানে আর ডিস্টার্ব করার দরকার নেই, সে শান্তিতে ঘুমাক। বুঝতে পেরেছো? তাই বলছে কি দেখো এখানে, হ্যাঁ, যে ডু নট সিক টু রিভিল এনি মোর ভার্চু অর ভাইস অফ দিস ডেড ম্যান। হেয়ার ইন দ্য গ্রেভ হিজ ভার্চু অ্যান্ড ভাইস হ্যাভ বিন ওয়েটিং ইন দ্য হোপ অফ পার্ডন অ্যান্ড রিওয়ার্ড ফ্রম গড হু ইজ হিজ ক্রিয়েটার। তাহলে পার্ডন কিসের জন্য বলো? ক্ষমা, অপরাধের জন্য ক্ষমা, আর ভালো গুণের জন্য কি? পুরস্কার। এইগুলো পাওয়ার জন্য তারা কি করছে দেখো, ট্রিমলিং হোপ নিয়ে, এক ধরনের ভয়ার্ত আশা নিয়ে তারাও অপেক্ষা করছে সেই তার বাবা, ফাদার এবং গডের কাছ থেকে শাস্তি নাকি পুরস্কার পাবে তার জন্য। তাহলে মৃত মানুষদের স্মরণ করে তাদের ডিস্টার্ব করার দরকার আছে? পারলে একটু দোয়া টোয়া করে দিয়ে যাও, নাকি? এইটা। তাহলে এই হলো আমাদের কবিতাটা। তো আমি একটু ধীরে সুস্থে পড়ায় দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কবিতাটা কি সম্পর্কে। এখন তোমাদের কাজ হবে কবিতাটা পুনরায় রিভিশন দিবা কালকের ভিতরে, কাল যেহেতু আমাদের ক্লাস আছে, এবং বিশেষ করে এই যে সামারিটা এই পর্যন্ত তোমরা একটু সবাই সুন্দর করে পড়বা। মনে থাকবে তো যে 1 থেকে 3 স্টেঞ্জা পর্যন্ত কি আলোচনা করা হয়েছে? সেটিং অ্যান্ড মুড। তারপরে 4 থেকে 7 হাম্বল ডেড, 8 থেকে 11 ইকুয়ালিটি ইন ডেথ, তারপর হচ্ছে 12 থেকে 16 পটেনশিয়াল অফ দ্য হাম্বল, তাদের মধ্যে কি সম্ভাবনা থাকতে পারতো। 17 থেকে 23 ডিজায়ার ফর রিমেম্বারেন্স, সবাই মরে যাওয়ার পরে হলেও কি করতে চায়? নিজেদেরকে স্মরণ করাতে চায়, না? পোয়েট সেলফ। এবার 24 থেকে 29 পর্যন্ত কবি নিজের সম্পর্কে বলাচ্ছেন। তারপরে 30 থেকে 32 এপিটাফ। এইভাবে করে 32টা স্টেঞ্জা যেন আমরা সুন্দর করে বলতে পারি যে কোন স্টেঞ্জা থেকে কোন স্টেঞ্জাতে কি বলা হয়েছে। মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা,
পড়তে গেলে হয়তো ডিস্টার্ব হতে পারে, ওয়ার্ড টু ওয়ার্ড অজানা থাকতে পারে, একটু ডিকশনারি হেল্প নিবা, আশা করি ধীরে ধীরে এটা বুঝতে পারবা। তাহলে এটা পড়ে নিবা, যদি কোনো সমস্যা থাকে আলোচনা করে তারপরে আগামী ক্লাসে আমরা ক্লাস থেকে আমরা 2 দিন ফ্রেজ নিয়ে কথা বলবো, ঠিক আছে? ফ্রেজ আচ্ছা, কি পড়ানো টড়ানো বোঝা টোঝা যাচ্ছে তো নাকি অবস্থা বলো? তোমাদের কোনো কথা আছে? জি স্যার। কিন্তু বোরিং লাগতেছে নিজে পড়তে গেলে। হ্যাঁ, একটু কষ্ট লাগবেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওয়ার্ডগুলো যখন স্টকটা বাড়তে শুরু করবে তখন সাবলীল বোধ আসবে, ঠিক আছে? এটা সবারই হয় এমনটা। এখন যারা 4th ইয়ারে পড়ছে তাদেরও হয়েছে, 2nd ইয়ারে পড়ছে তাদেরও হয়েছে, 1st ইয়ারে যারা পড়ছে তাদেরও হয়েছে। তোমাদেরও একই ঘটনা ঘটবে, শুধুমাত্র পড়াশোনা করে নিজেকে একটু স্বাভাবিক করে নিতে হবে, ঠিক আছে? যত পড়বা তত স্বাভাবিক হবে, আর যত কম পড়বা তত ঘাটতি থেকেই যাবে, কিছু করার নেই। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো, আর পড়াশোনাও ঠিক মতো করতেছো। একদম গাফিলতি দিবা না শুরু থেকেই। ইংলিশে অন্তত, ইংলিশ সাবজেক্টে অন্তত গাফিলতি করলে পরে কিন্তু এলোমেলো হয়ে যাবে। এটা বারবারই বলি, প্রত্যেক বছরই বলি, সবসময়ই বলি। তারপরে কিছু থাকে অতি পণ্ডিত, যারা যা খুশি তাই করে, শেষে গিয়ে সাবধান হতে গিয়ে আর কিছু করার থাকে না। হ্যাঁ, আর এবার যেহেতু তোমাদের কিন্তু সাবজেক্টের পরিমাণ একটু বেশি, তাই না? আইসিটি যোগ করেছে, তারপর হচ্ছে ওদিকে তোমাদের আইসিটি প্র্যাকটিক্যাল আছে, ওগুলো তো আগে ছিল না, তাহলে ওখানেও তোমাদের সময় দিতে হবে। তারপর এদিকে তোমাদের আরও তো মোটামুটি যেহেতু বাংলা বা অন্যান্য বিষয়গুলো আছে, তারপর হচ্ছে তোমাদের ওদিকে ইতিহাস আছে, তাই না? ইতিহাসগুলো আগেও ছিল, শুধু এখানে আইসিটিটা বাড়ানো হয়েছে। তবে অবশ্য তোমাদের দিকে কিছু কমায়ও দিয়েছে, যেমন হচ্ছে প্রোজ আগে ছিল হচ্ছে 13টা, এখন 8টা করেছে। তারপর হচ্ছে তোমার পোয়েট্রি ছিল 20টা, সেখান থেকে 17টা করেছে। এদিকে কমাই, ওদিকে একটু বাড়াই দিয়েছে। এখন আবার রিডিং রাইটিংয়ে অনেক তথ্য অ্যাড করেছে কিন্তু। হ্যাঁ, রিডিং এবং রাইটিংয়ে অনেক টপিক অ্যাড করেছে, এই জন্য একটু চাপে পড়তে হবে। আমি তো বই তো আগের গুলো কিনে ফেলাইছি, ওগুলোকে আবার চেঞ্জ করা লাগবে। রিডিং রাইটিং আগে চেঞ্জ করতে হবে, রিডিং রাইটিংয়ে চলবে না, ঠিক আছে? মানে কোনো বইয়ে আপাতত পুরোনো বই চলবে না। আমি তো তোমাদের এখনো বলিনি, শুধুমাত্র এই যে আপডেট যেগুলো বাড়াচ্ছে সেগুলো পড়তে বলেছি, কিনতে বলেছি। তোমাদের কমপক্ষে এখন 1-1.5 মাস ওয়েট করতে হবে পুরো ফুল একটা সিলেবাস সহ বই পেতে, ঠিক আছে? অতএব তোমাদের লস প্রজেক্ট এটা, ঠিক আছে? তো মানে ফার্স্ট এটা যদি আগে করতো, যে সিলেবাস তো চেঞ্জ করবে এটা জানতো, তাহলে এটা মোটামুটি ভর্তি হওয়ার আগে থেকে দিয়ে দিলে ছেলে মেয়ে এখন থেকেই এটা কেউ করতে হতো। কিন্তু আমাদের বললামই তো, আমরা ঘুম থেকে উঠে দেখতেছি এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি, এই জন্য যত ঝামেলা। আচ্ছা, তো আর সময় নষ্ট করাবো না, আশা করি তোমরা বুঝেছো। কারো কি যদি প্রবলেম থাকে একটু বলো, না হলে আমরা আজকে শেষ করি। আগামী ক্লাসে আমাদের কথা হবে কবিতাটার পুরো ব্যাপারটা নিয়ে, যদি কারো সমস্যা থাকে। এই মাসের তো এটাই বোধহয় লাস্ট ক্লাস না? হ্যাঁ, এই মাসের এটা লাস্ট ক্লাস আমাদের। এটা কততম ক্লাস হলো তোমাদের? এটা হলো 12তম নাকি? হ্যাঁ, ফার্স্ট মান্থে 12th ক্লাস হলো। আর গুগল ক্লাসরুম থেকে রিমুভ করার ডেট তো আমি দিয়ে দিয়েছি, ওখানে উল্লেখ আছে, ঠিক আছে? তারপরে তোমরা ফিটি দিয়ে নিশ্চিত করবা এবং আমাকে মেসেজ দিবা, আমি আবার যুক্ত করে দেবো। আমি অবশ্য মেসেজ দিয়ে বলে দিব যে কবে রিমুভ করা হবে, মানে কখন রিমুভ করবো সেটা আমি বলে দিয়ে আবার মেসেজ দিব, টেনশন করার কিছু নাই। এবং এখানে আজকে আমি দেখি কতজন আছো, আমি একটু স্ক্রিনশটটা নিয়ে নিই, কারণ শেষের দিক আমি দেখলাম যে অনেকে তোমরা রেগুলারলি ক্লাস করছো না। এটা ক্লাস না করাটা কিন্তু খুবই বাজে একটা অবস্থান তৈরি করে দিবে তোমার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাইকে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, তাহলে গুড নাইট, ওকে বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।